সত্যি কি পূর্বজন্ম বলে কিছু হয়? আমি যখন স্বপ্ন দেখব, তো স্বপ্ন দেখাতে তো সেটাকে আমরা নিয়ে কতক্ষণ মনে রাখতে পারি। কিন্তু তোমাকে যদি আমি পাস্ট লাইফ দেখাই, তোমার জীবনের শেষ পর্যন্ত জিনিসটা তোমার মনে থাকবে। পাস্ট লাইফ রিগ্রেশন প্রসেসটা ঠিক কিভাবে হয়? ঘুমিয়ে গেলে দেখতে পাবে না, কিন্তু নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের হাতে। এইবারে ঢুকে যাওয়ার পরে তখন তার জীবন শুরু হয়ে গেল। কোনো টিচার যদি বলে দেন, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, দেখাতে বলুন, আমি বলবো উনি মিথ্যে কথা বলছেন। গত জন্মে আমার উপর যদি কোনো তন্ত্র হয়ে থাকে, তার এফেক্ট কি আমি এই জন্মেও ফিল করতে পারবো? সে যদি খারাপ কাজ করে থাকে, তার ফলটাও এই জন্মে ভোগ করছে সে। পরের জন্মে শরীর থাকবে পুরুষের, হাব ভাব হবে মেয়েদের মতো তোমার। গত জন্মে যে সম্পর্কের মধ্যে ছিলাম, এই জন্মেও মোটামুটি একই ধরনের সম্পর্কের না মধ্যে না আছি। না না না, কেউ দেখে পোকা, কেউ দেখে পাখি। মানে এই জন্মগুলো দেখা যায়। এই যে পাস্ট লাইফ, এই যে ক্লিনিক্যাল হিপনোথেরাপি, এগুলো ডাক্তার তান্ত্রিকের কিন্তু ঊর্ধ্বে। হয়তো তন্ত্র সাধনা লোকেরা বিরক্ত হবে না আমার কাছে। আমরা যখন কাউকে পাস্ট লাইফে নিয়ে যাই, তখন তাদের সঙ্গে আমরা এঞ্জেলকে সঙ্গে পাঠাই। পাস্ট লাইফ 100% আছে 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 আছে, এবং সেখানে অন্যায় করতে গেলে তার ফল আমাদের ভোগ করতে হবেই। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আচ্ছা বলুন তো, পূর্বজন্ম কি সত্যিই হয়? পূর্বজন্মে ঠিক কি হয়েছিল তা কি দেখা সম্ভব? আর পূর্বজন্মে যদি কেউ কোনো পাপ করে থাকেন, তার ফল কি এ জন্মে ভোগ করতে হতে পারে? এ সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজেছি আজকের এই পডকাস্টে। আমাদের সঙ্গে রয়েছেন রেইকি গ্র্যান্ডমাস্টার সুপ্রিয়া লাহিড়ী। সুপ্রিয়াদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন বলুন? খুব ভালো আছি, তুমি কেমন? আমি বেশ ভালো আছি, যদিও বেশ ভালো বলা ভুল হবে, একটু কাশি হচ্ছে, ঠান্ডা লেগে হ্যাঁ, সে গেছে। দেখলাম। কাশি হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ। আপনার কি চলছে এখন? নতুন কাজ কি চলছে? হ্যাঁ, নতুন বলতে আমার হচ্ছে পাস্ট লাইফ দেখানোর সাথে সাথে ট্রেনিং শুরু করেছি, বছর দুয়েক হলো। ওইটাই মানে প্রচণ্ডভাবে চলছে। যত না লোকে দেখছে, তার থেকে ট্রেনিংয়ের জন্য লোকেরা বেশি আমার সঙ্গে যোগাযোগ করছে। এই যে আপনি পাস্ট লাইফ মানুষকে দেখান, এটা নিয়ে আমরা আজকে মেনলি আলোচনা করব। তাহলে প্রথমেই একটা জিনিস দিদি জানতে চাইবো, সত্যি কি পূর্বজন্ম বলে কিছু হয়? আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন যখন দেখছি, অন্যদিকে যখন দেখাচ্ছি, তখন বিশ্বাসটা করছি। কেননা আমাদের যা বুঝলাম দেখাতে দেখাতে, যে আমাদের কিন্তু একটা জন্ম না, আমাদের অনেক 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 জন্ম আছে। কারণ আমি একটি মেয়েকে নিয়ে গেছিলাম, সে 1200 সালে গিয়েছিল। 1200 সাল, তাহলে কত বছর ধরে সে জন্মাচ্ছে, জন্মাতে জন্মাতে আসছে। তো ওই জন্ম তো আছেই, এবং সেইগুলোর কিছু না কিছু এফেক্ট এই জন্মে পায়। যেমন কখনো আমাদের খুব ভালো সময় যায় যখন, তখন আমরা বুঝি যে আমরা কোনো ভালো কর্ম করেছি, সেটা ফেস করছি, ভালো লাগছে। আবার যখন খারাপ সময় আসে, সেই ফলটাও আমাদের ভোগ করতে হচ্ছে। সেই জন্য আমাদের জীবনে ভালো মন্দ সময় চলতে থাকে। কেউই বলতে পারে না যে আমি খালি খারাপ গেছে কি খালি ভালো গেছে। তো সত্যি হয়, সেটা আমি দেখেছি। দেখে যখন মেলালাম, তখন দেখলাম হ্যাঁ, পাস্ট লাইফ আছে আছে, ভালো মতনই আছে আমাদের। কিন্তু এটাকে যদি কেউ ভাবে কিভাবে দেখছে, তো অনেকে বলে একটা হিপনোথেরাপি করে একটা ওকে হিপনোটাইজ করে নিয়ে যাওয়া হয়, নিয়ে একটা কিছু দেখানো হয়। তাই যদি দেখানো হয়, তাহলে ভালোটাই দেখাবো। কেউ রেখে, কেউ খুঁজছে, কেউ তার মার দিচ্ছে, এগুলো কি করে আমরা দেখাবো? এগুলো তো আমাদের মাথা থেকে কখনো আসতেই পারে না। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি আসে যে আদৌ কি মানুষ পাস্ট লাইফ দেখতে পায়, না তাদেরকে হিপনোসিসের মাধ্যমে দেখানো হয়? দেখতে পাই বলেই তো ভয়ঙ্করটাও দেখে। সে যদি কেউ দেখতে যে মানে ভাবে, তো সে সময় তো ভাবে আমি রাজা ছিলাম, রানী ছিলাম, বিরাট কিছু ছিলাম। সে নিজেকে ভিখিরি বা ভাববে কেন? গরিব বাড়ি বা ভাববে কেন? না খেতে পেয়ে মরে যাচ্ছি, সেটাই বা দেখবে কেন? একটা রিচ ফ্যামিলি থেকে কেউ যেটা বিলং করছে, সে যখন দেখছে যে সে একদম এমন বাড়িতে জন্মেছে যেখানে একটা উঠোনে মাটির উনুন তৈরি করে, মুসলিম ফ্যামিলি, এবারে এই জন্মে সে একটা ভট্টাচ ফ্যামিলির মেয়ে, সে দেখছে একটা মুসলিম ফ্যামিলিতে মা
মাটির উনুন করে রুটি বানাচ্ছে, অর্ধেক নিজে খাচ্ছে, অর্ধেক মেয়েকে খাওয়াচ্ছে, কিন্তু প্রচণ্ড শান্তি সেখানে তার জীবনে। তো সে একটা বড়লোক বাড়িতে জন্মেছে, রিচ ফ্যামিলিতে, সে তো দেখবে আরেকটা কোনো রিচ ফ্যামিলি, হঠাৎ গরিব দেখতে যাবে কেন? নিশ্চয় ছিল বলেই তো দেখলো। এবং সেই জিনিসটা যখন ও দেখলো, একটা আমার মনে আছে রিঙ্কু বলে মেয়েটা, সে বলছে আমার যেন কেন মনে হয়েছে মেয়েরা যখন আমার বাড়িতে এলো, ও হঠাৎ কালো ড্রেস পরেছিল বলে কিছু মনে হলো জানি না। আমি বললাম, রিঙ্কু কেন যেন মনে হয়েছে তুমি কোনো মুসলিম ফ্যামিলিতে জন্মেছিলে। বলছে, আপনার এটা কেন মনে হলো? না জানি না, হয়তো তোমার কালো ড্রেস দেখেই বলছি। বলছে, আমি খুব আজমের শরীফে যাই, আমার মন খুব টানে, আমি প্রতি বছর যাই। তো জাস্ট বললো। এবার যখন ওকে আমি দেখাতে গেলাম, তখন ও বলছে, আমি একটা 6 বছরের একটা বাচ্চা মেয়ে, হাতে চুড়ি পরে আছি, গালগুলো লাল লাল, এটা কোনো ঠান্ডা ঠান্ডা জায়গা, একটা ভ্যালি মতন দেখতে পাচ্ছি, ভেড়া চলছে। তখনও তো তার ধর্ম আমি জানি না, বুঝতে পারছি না কি করতে না, তুমি তোমার বাড়ি যাও, দেখো তো তোমার বাড়ি কেমন। তখন বলছে, এটা উঠোন, সেখানে মাটির উনুন, আর একটা ঘর আছে, আর একটা খাটে একটা কেউ বুড়ো মতো লোক বসে আছে। আর তুমি ঘরে গিয়ে দেখো তো কে আছে। তখন বলছে, আম্মু জান। আলাম, আচ্ছা, তাহলে তুমি একটা, বোঝা গেল যে মুসলিম ফ্যামিলি থেকে এসছে। এবং ওটা যা হলো, এবারও বলছে যে আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি রাত্রিবেলায়, আকাশের তারা ঝলমল করছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এতটা শান্তি ওদের জীবনে আমি কখনো পাইনি। তো এবার তো বের করার পালা। এবার যখন এলো, ঠিক আছে এবার তুমি বেরিয়ে এসো। বলছে, আমাকে এখানে কিছুক্ষণ রেখে দিন, আমি এই শান্তিটা থেকে বেরোতে পারছি না, আমাকে কিছুক্ষণ রেখে দিন। কিন্তু কতক্ষণ রাখবো? তখন আমি প্র্যাকটিস সেশন, তখন আমি সবে শিখেছি, একে ওকে ডেকে ডেকে করানোর চেষ্টা করতাম আর কি। তা আমি তখন ভয় পাচ্ছি যে কতক্ষণ রাখবো আমি ঠিক জানি না। ওকে যখন বের করে আনলাম, বললে, আমি ফিল করছি যে আমি আপনার ঘরে ফিরে এসেছি, কিন্তু আমি এখন চোখটা খুলবো না, কেন ওইটা আমি এখনও ফিল করতে পারছি। যাক, ও বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ মেয়েটা খুব চুপচাপ ছিল, মনটা কেমন যেন, আনন্দ না দুঃখ বুঝে উঠতে পারছি না। তো ও বলল, জানেন, পরে আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন ছোট ছিলাম, তো আমি এই 2-2.5 বছর বয়সে টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠে ছাদে গিয়ে আকাশে তারাই দেখতাম বসে বসে খালি। ওই যে জন্মানোর পর কিছুদিন মাথার মধ্যে জিনিসটা থাকবে, তো ওই আম্মু জান ওর কাছে এমনই একটা ব্যাপার হয়ে দাঁড়ালো যে ওর মা বাবাও ওর কাছেও এত ভালোবাসা পায় না। ওলে আমি চোখ বন্ধ করে মাঝে মাঝে ওই দৃশ্যটা চিন্তা করার চেষ্টা করি। ওই জন্মটা ছিল বলেই তো এই জন্মে সেই কানেকশানটা আছে। আমি যখন স্বপ্ন দেখব, তো স্বপ্ন দেখাতে তো সেটাকে আমরা নিয়ে কতক্ষণ মনে রাখতে পারি, কিন্তু তোমাকে যদি আমি পাস্ট লাইফ দেখাই, তোমার জীবনের শেষ পর্যন্ত জিনিসটা তোমার মনে থাকবে। আপনার এই কথা থেকে আমার কিন্তু একটা বিষয় মনে হলো, এই যে যে আপনি বললেন যে মেয়েটি তার আম্মুজানের কথাই এখন বেশি ভাবে, এটা কি তার জন্য একটুখানি ক্ষতি হয়ে গেল না? মানে পুরনো কথা নিয়েই সে যদি বেঁচে থাকে, বর্তমান জীবনটার দিকে যদি বেশি নজর না দেয়, এতে ক্ষতি হবে নাকি? না, ও তো ভালোটা মনে রাখছে না। ও তো দেখেছিল, ও তো ভ্যালি থেকে পড়ে ও 6 বছর বয়সে মারাই যায় বাচ্চাটা। আমি যখন, আমাদের হয় নিয়ম থাকে, তোমাকে আমি 10 বছর বাড়িয়ে দিলাম, 15 বছর বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে জীবনটাকে দেখাতে শুরু করে। একটা বাচ্চা, সে যদি বাচ্চা নিজেকে দেখছে, এবার তাকে আমাকে বড় করতে হবে যে তোমার শেষ জীবন পর্যন্ত তোমার জীবনটা কেমন ছিল। একে যখন আমি 10 বছর বাড়াতে গেলাম, তখন বলে, আমি নেই। তুমি নেই মানে কি হলো? বললে, আমি ওইখান থেকে পড়ে গিয়েছি। আমি, তুমি কি করে বুঝলে তুমি মারা গেছো? বলছে, মাটির তলে আমাকে দাফনানো হয়েছে দিয়েছে, আর আমার আম্মুজান কাঁদছে। তখন ওইখানে তো আমি শেষ করতে পারছি না, এবার রিভার্স ফিরিয়ে আনতে হবে। কী এবার তুমি যখন মৃত্যুর আগে, এই মারা যাওয়ার আগে তোমার কী হয়েছে, ওই ঘটনাগুলো দেখাচ্ছি আর কি। খুব বেশিক্ষণ তো করিনি, কারণ তখন আমার প্র্যাকটিস সেশন, আমি নিজে একটু ভয়ই পেতাম, কতটা এগোবো কত। এখন যেমন কিছু মনে হয় না, কীভাবে বের করতে হয়, কী করে করতে হয়, না করতে কোনো ব্যাপারই না। ওইটাও সুন্দর মুহূর্তটাকে ওর ভাবতে খুব ভালো লাগে, কারণ এই জন্মের মা বাবার সঙ্গে খুব একটা ভাব ছিল না, ভালো সম্পর্ক ছিল একদমই না। সম্পর্ক ছিল না বলে ওই ভালোবাসাটাকে ও আঁকড়ে ধরে। মন করলেই মানে ওর চোখে জল চলে আসে কথাটা বলতে গেলে। আম্মুজানের কথা প্রায় 3-4 বছর আগেই দেখেছি, এখন ওকে বললে ওর মুখে হাবভাব পাল্টে যায়, ওই জিনিসটাই হয়ে যায়। ওইটাতেই তো আরও বোঝা যায় না যে হঠাৎ আমি স্বপ্ন দেখলাম একটা সুন্দর মন্দিরে গিয়েছি, সেটাকে নিয়ে আমি কতক্ষণ আর চিন্তা করবো, তো এটা যেন থেকেই গেল ওর জীবনে। এখানে যখন লোকেরা বলে যে একটা চলো একেও তো হিপনোটাইজ করে দেয়, তারপরে তাকে দেয়, এটা তো এরকম না ভাই, চলো ভাই স্বপ্ন দেখায়, ব্যাপারটা তো না, এরকম এটা নয়। তো সহজ ব্যাপার হ্যাঁ, এটা তো নয়। সহজ ব্যাপার, চলো ভাই তোমাকে স্বপ্ন দেখায়, এরকম তো সম্ভব না। কিন্তু স্বপ্ন মানুষ দেখে, সেটা উঠে গিয়ে
আমরা ভাবি কি হলো, কিছুক্ষণ পরে মিলে গেলাম। তো এইটা এমন হয় সঙ্গীতা, যে আমি দেখানোর পরে হয়তো কিছুটা বোল্ড ভ্যাবলা হয়ে থাকে লোকগুলো। কারোর সঙ্গে কথা বলতে ভালোবাসে না, খালি যে দেখায় তার সঙ্গেই কথা বলতে তাদের ভালো লাগে। কিছুক্ষণ অন্তর অন্তর বলে, হ্যাঁ আরেকটা যেন কি দেখেছিলাম, আবার যেন মাঝে মাঝে যেন ওদের মাথাতে একটা কিছু আসতে থাকে, এক একটা ঘটনা। সেদিনটা তোর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছেই করে না। আমি দেখি, আমি বলি ছেড়ে দাও, বিরক্ত করো না, মানে একটা ঘোরের মধ্যে থাকে সে। ওইটা খুব টাফ হয়ে যায় জিনিসটা। আমি বললাম যে আমি এতগুলো ক্লাস করিয়েছি, মানে আমার তো শুরু ছিলাম রেকি থেকে, রেকি, এঞ্জেল, ক্রিস্টাল এগুলো করাচ্ছি, কত রকমের ক্লাস করাচ্ছি। টাফেস্ট ক্লাস হচ্ছে মানে পাস্ট লাইফ ট্রেনিং দেওয়াটা। দেখানোটা তো একটু ভয় ভয় থাকে, কি জন্য, অন্য কোনো ভয় না, ভয়টা হচ্ছে যেতে পারবে কি না। তখন খুব মনটা খারাপ হয়ে যায়। কেউ কত আশা নিয়ে আসে জানো, মানে কেউ দুর্গাপুর থেকে, কৃষ্ণনগর থেকে। আমি বলছি অনলাইনে একই দেখতে পাবেন, এক হবে, বেকার আসবে না। কারণ আমার মনে হয়, দেখো অনলাইনে একটা ফিজ আলাদা হয়, অফলাইনে একটা ফিজ আলাদা হয়, অত কাণ্ড করে আসে, আমাকেও ছুটি নিয়ে বসে থাকতে হয়। এবার যদি দেখাতে না পারি তখন খুব কষ্ট হয় আমারও। তার মানে সবাই দেখতে পায় না? না, এটা কিন্তু টিচাররা কেন বলেন না আমি জানি না, এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকা উচিত লোকেদের। সবাই কিন্তু দেখতে পায় না। আমি যদি বলি আমার 100 জনের মধ্যে আমি 90 জনকে ঢুকিয়ে দিতে পারবো, 10 জনকে কিন্তু ঢোকাতে পারবো না। তারও কিছু ব্যাপার থাকে, যে অনেকে থাকে খুব স্ট্রেস লাইফ লিড করছে, অনেকে থাকে ডাউট নিয়ে আসে, হবে কি হবে না, অনেকে ভাবে ভয় পাবে, কী জানি বাবা কী দেখব। আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করা থাকে, ও ঢুকবে, খালি অন্ধকার, ধুঁয়ো, পা ভারী, শরীর ভারী, ঢুকতে পারছি না, বের করে আনুন, দম বন্ধ হয়ে যাচ্ছে, তখনই বোঝা যায় একদম এটাই ব্যাপার। তখন আমরা অন্য কাউকে দিয়ে দেখাই, সে তখন দেখে বলতে পারে যে ওর কী হয়েছে না হয়েছে, ওর জীবনটা এত মিলে যায়, এত মিলে যায় যে বলার নেই একদম। তখন ও নিজে ও রেকটিফাই করতে শুরু করে। এর কিন্তু আমরা রেমেডি বলি, যে রেমেডিটা হচ্ছে যে যদি কেউ অন্যায় করেছে বলে সেই জন্মে সে একটা, ধরো বাংলা ভাষায় পাজি লোক ছিল, সে লোকের উপর অন্যায় করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, কাউকে কিছু মানে না, টানে না। এবার তার রিভেঞ্জ নেবার জন্য তো সেই লোকটা তো ফিরবে এই জন্মে। এবার ও একে শান্ত হতে হবে, তবেই না কেউ ওর উপরে লাঠি ঘোরাতে পারবে। এই যদি সেই রকম যদি একটা হয়ে থাকতো, তাহলে তো এই জন্মে তার লাঠি ঘোরাতে পারতো না। এরকম যে কত দেখেছি। একজন মহিলা আমাকে বলছেন, এটা আমি বেশ কয়েকবার কয়েক জায়গায় বলেছি, কথাটা আমি না বলেও পারছি না, আমি ওনাকে দেখেও নি এখনও মহিলাকে। তো উনি বললেন যে আমার একমাত্র সন্তান হাইলি কোয়ালিফাইড, পড়াশুনো চাকরিও করেছে, এখন পুরোটা বলছি না, মোট কথা ছেলেটা এরকম, কিন্তু আমাকে সহ্য করতে পারে না। মানে আমাকে, আমিও চোখের বিষ, আমার হাতে খাবার খায় না, আমাকে দেখলেই রেগে যায়, কেন? কিন্তু আমি ছোটোবেলা থেকে খুব পুজো পাঠ করি, ভগবানের কাছে প্রার্থনা করি আমার জীবনটাকে ঠিক করো। তাই না, ভগবান তোমাকে কী করবে? দোষটা তুমি যার কাছে করেছো তার কাছে ক্ষমা চাও না, ভগবান তো তোমাকে দেখা দিচ্ছেন না। বরঞ্চ তুমি আমার সঙ্গে যখন কথা বলছো, তার মানে ভগবানই বোধহয় বলেছে ঠিক করে শুনে নে কীভাবে কার কাছে ক্ষমা চাইতে হবে, আমার কাছে দোষ করার ক্ষমতা তো তোদের নেই। তা আমি বললাম আপনি মেডিটেশন, বলছি আমার একটা প্লাস পয়েন্ট আছে, আমি যখন মেডিটেশনে বসি আমি কিছু ভিজুয়ালাইজ করতে পারি ছোটোবেলা থেকে। তারা যে আপনি কখনো ভিজুয়ালাইজ করেনি যে আপনার ছেলে কেন সম্পর্ক, বলছে না সেটা কখনো আমি দেখিনি। আলাম আপনি তো নিশ্চয়ই কিছু এমন একটা করেছিলেন, আপনি সেই সোলটার কাছে ক্ষমা চান, সেই সোল, এই ছেলের কাছে ক্ষমা নয়, কত কত জন্ম আগে যে ছেলেটাকে, যে মানুষটাকে বিরক্ত করেছিলেন আপনি, সেই সোলের কাছে ক্ষমা চান, দেখুন এই কতটা চেঞ্জ হয় কিনা। 3 দিনের মাথাতে ভদ্রমহিলা আমাকে বলছে যে ম্যাডাম আমি ঠাকুর ঘরে বসে পুজো টুজো করে আমি চুপচাপ বসে আমি সেই সোলের কাছে ক্ষমা চাইতে হঠাৎ আমি দেখছি যে ওই ছেলেটাকে আমি তারের চাবুক দিয়ে প্রচণ্ড মারতাম। একটা জেলের কয়েদি ছিল, ও ছটফট করে কাঁদতো, কিন্তু আমি খুব খুশি পেতাম ওকে মারার জন্য। বলছে আমি এত কেঁদেছি, আমি তখন ভাবলাম যে আমি এত ওকে যে কষ্ট দিয়েছি, সেই তুলনায় তো এটা কিছুই না, ও তো আমাকে মুখে মারে, হাতে তো মারে না। বলছে আমার চোখ দিয়ে জল পড়ছে, আর আমি তখন ক্ষমা চেয়ে যাচ্ছি। যে তারপরে মানে উইদিন 18 or 19 ডেজের মধ্যে বললো আমার ছেলে 90% ঠিক হয়ে গেছে ম্যাডাম, ওর চেহারাটাই পাল্টে গেছে, এত সুন্দর লাগে দেখতে ওকে, আমার হাতে খায়, একদম নর্মাল। সেটা একটা যেমন হলো।
আমি একটা জায়গাতে আমার ইন্টারভিউতে এটা বলেছিলাম, নিয়ে আমি এটাও বলেছিলাম যে ভদ্রমহিলা যদি মনে হয় যে আমি কথাটা মিথ্যে কথা বলছি, উনি কিন্তু এখানে লিখতে পারেন যে কথা। তখন উনিও এটা শুনে আমাকে বলে, না আমার হাজব্যান্ড বললো আপনাকে ফোন করতে, যে আমার জীবনটা কত ভালো হয়েছে বলে। আমি ঠিক আছে, ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু এখন মাঝে মাঝে ছেলেটা কিন্তু আবার ওরকম বিরক্ত হয়। আলাম আপনি ক্ষমাটা চেয়ে যাচ্ছেন তো? ও এখনও চাইতে হবে? আলাম বাহ বাহ বাবা, আপনি ওই পরিমাণ তার উপর অত্যাচার করেছেন, আপনাকে সারাটা জীবন ক্ষমা চাইতে, তবে সেই সোলটা কিন্তু কাছে আপনাকে মাথা নত করে থাকতে দেখবেন, আপনার ছেলে একদম চেঞ্জ হয়ে। এই কথাটা যখন আমি বলেছি, অনেকেই কিন্তু আমাকে ফোন করে বলেছে যে আমরা কিন্তু নিজেদের মনে মনে এরকম করে করে কিন্তু অনেক চেঞ্জ পাচ্ছি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে। সবাই পয়সা খরচ করে দেখতে যাবেই বা কেন, কেন অনেকে দেখতে পারে না, কিন্তু অনেকে থাকে জাস্ট ফর কিউরিওসিটি, দেখতে আসে যে আমি দেখব, আমি দেখতে চাই আমার জীবনটাতে আমি কি অন্যায় করেছি সেটা দেখে আমি এটাকে রেকটিফাই করব। দেখতে গিয়ে তো মানে ভাবতে পারবে না কত ঘটনা দেখে। একটা অদ্ভুত একটা ঘটনা তোমাকে বলছি, যেটা আমি প্রথমবারই তোমাকে বলছি কথাটা। আমার স্টুডেন্ট, সে আমাকে বলছে, ম্যাডাম একটা অদ্ভুত আমাদের ফ্যামিলিতে, বাবার বাড়ির দিকে একটা ফ্যামিলিতে একটা ঘটনা, সবাই ক্যান্সারে মারা যায়। কারো না কারো ক্যান্সার হতে থাকে, ক্যান্সার হতে থাকে। এটা কি ভয়ঙ্কর অভিশাপ জানি না কোথা থেকে হয়েছে, এটা আমি দেখতে চাই। এবং আমারও গলাতে ক্যান্সার হয়েছে, কিন্তু আমি রেকি করে এসব করে কিন্তু আমি নিজেকে যতটা ঠিক করেছি, ডাক্তার বলছে এটা ভয়ের কিছু ব্যাপার না, এটা কিছুদিন পর আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু কেন হচ্ছে, চলো তোমাকে দেখাই। এই মেয়েটা দেখতে গেল, ও দেখছে যে একটা জন্মে গেছে, তো দেখছে একজন বৃদ্ধা মহিলা, বুঝতে পারছে ওটা ওর ঠাকুমা, সামনে যে বসে আছে ওটা এই জন্মের কাকা, এই জন্মের কাকা, কাকা ঠাকুমা বসে আছে। তো দেখছি যে কাকা ভীষণ চেঁচাচ্ছে ঠাকুমার উপরে। তো বলছে, আমি জিজ্ঞেস করছি ঠাকুমাকে যে কেন চেঁচাচ্ছে, বলছে একে নিয়ে আমি আর পারি না, সারা গ্রামের মধ্যে এমন কাণ্ড করে রেখেছে, আমি লজ্জায় লোকের কাছে মুখ দেখাতে পর্যন্ত পারি না। তো বললো ঠিক আছে, আলাম ভাই তুমি গিয়ে দেখো কোন গ্রামে ঘটনাটা ঘটেছে, কী এমন করেছে, তুমি গিয়ে খোঁজো, গিয়ে যাও। এবারও খুঁজতে গেল, তো দেখছে একটা গ্রামে একটা মাটির ঘর, সামনে একটা বুড়ো মানুষ বসে আছে। তো তাকে গিয়ে বলছে যে আপনি কি এই নামের এনাকে চেনেন, এই ভদ্রলোক যিনাদের, আমি ওনার ভাইজি। বলছে তখন বলছে, ম্যাডাম ভদ্রলোকের কিন্তু একদম হাবভাব চেঞ্জ হয়ে গেল, প্রচণ্ড রাগ করছে আমার উপরে, বলছে একদম আমার সঙ্গে তুমি কথা বলবে না। তো বলছে কেন, বলছে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মেয়েকেও শেষ করে দিয়েছে। বলছে ঘরে দেখছি একটা ছোটো একটা ছবি, মেয়ের ছবি। যে মেয়ের ছবিটা দেখে আমি তাকালাম, দেখলাম একটা বাচ্চা মেয়ের ছবি, মনে পড়ছে কিছু একটা হয়েছিল সেই ঘটনাটা। তো বলছি, আমি বললাম তুমি আমার ক্ষমা চাও, ওনার কাছে ক্ষমা চাও। যে আমি কী ক্ষমা চাইছো, জানো কত সারা গ্রামের লোকের কেউ নিয়ে করেছেন, আর তুমি বলো সারা গ্রামের লোককে আসতে বলো, বলো কোথায় গিয়ে ক্ষমা চাইতে। যে আমি এবার তোমার ব্যাপার, আমি তোমার উপরে ছেড়ে দিলাম। বলছে ম্যাডাম কিছু কিছু লোক এগিয়ে আসছে, গ্রামের লোকে আমাদেরকে এগিয়ে আসছে, আস্তে আস্তে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো আমি বললাম ওদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাও, মাথা নিচু করে যতটা পারো করতে থাকো। তো বলল যে তখন ওরা বলছে হঠাৎ দেখছি ওরা সবাই অ্যাবাউট টার্ন এগিয়ে যাচ্ছে কোথায়। তুমি পেছন পেছন যাও না, দেখো না কি দেখাতে চাইছে তোমাকে ওরা। বলছে দেখটি একটা গাছের নিচে একজন সাধু বাবা মতন কেউ বসে আছে, তাকে সবাই প্রণাম করছে। বলছে এবার আমি গেলাম ওখানে, তুমিও প্রণাম করো। বলছি তুলোর মতন পা, এত নরম এত স্নিগ্ধ মানুষ আমি কখনো দেখিনি। আমার দিকে তাকিয়ে বলছে যে কী জন্য তুমি এসেছো। যে তখন আমি বললাম যে এরকম আমাদের বংশে এরকম ব্যাপার হয়। তো বলছে তোমার কাকা কেমন আছে। বলছে উনি খুব অসুস্থ। সবাই খুশি হয়ে গেল, সবাই খুশি হয়ে গেল আমার কাকা খুব অসুস্থ শুনে। বলে উনি যতদিন বেঁচে থাকবে তোমাদের জীবনের এই শ্রাপটা থাকবে, উনি মারা যাবে তোমাদের এই শ্রাপটা শেষ হয়ে যাবে। তো এবার এই বলে যখন আমি বের করে ওকে নিয়ে এলাম, বললাম তোমার কাকা কীরকম আছে। বলছে কাকা বিয়ে করেননি, কেউ কাকাকে সহ্য করতে পারে না, বাড়ি থেকে মানে দূর দূর করে দেয়, কেননা কাকা সকলের উপরে ডমিনেটিং নেচার দেখায়। বলছে একবার হলো কি আমার কাজিন নিয়ে এলো নিজের বাড়িতে, নিয়ে এসে রাখলো, কেউ যখন ওকে সহ্য করতে পারছে না, তো কাজিনের বাড়িতেও এত বেশি কমপ্লেন করতে লাগলো যে কাজিনের যে মেয়ে, সে রাত্রি 2টোর সময়তে ওকে বাড়ি থেকে বের করে দিল। আর সেই মেয়েটা ওই বুড়োটার মেয়েটা, যেই বুড়োটা বলেছিল। এখন ওকে একটা রিহ্যাবের মতন কোথাও একটা যেমন করে ফেলে রেখে দিয়েছে। উনি যত অসুস্থ হচ্ছে, আর এদের বাড়িতে ক্যান্সারের আর রোগ আর শেষ হয়ে গেল।
একজনের জন্য পুরো পরিবারকে ভুগতে হচ্ছে তাহলে? লোককে কষ্ট দিয়েছে তো, তো একজনকে কষ্ট দেয়নি, সারা গ্রামের লোককে করেছে। কী কষ্ট দিয়েছে সেটাও আর দেখতে যায়নি, কিন্তু এত কষ্ট দিয়েছিল যে পুরো ফ্যামিলি একদম মানে মানে কষ্ট, হয়তো আরও সেগুলো হয়তো দেখানো হয়নি। এখনও আমি যখন এই তোমার কাছে বলার আগে আমি কদিন আগে ওকে আমি ফোন করে জানতে চান যে আমি একটা কথা বলবো, কতটা তুমি ঠিক আছো আমাকে জানাও, তবেই আমি বলবো। বলছি ম্যাডাম আমরা কিন্তু সবাই ভালো আছি, ক্যান্সারের ব্যাপারটা থেকে প্রায় মুক্ত হয়ে এসছে ওরা, মানে মৃত্যু হচ্ছে না কারোর, আর কি কিওর হয়ে যাচ্ছে, কোত্থেকে কিওর হয়ে যাচ্ছে। এটা তো কত বড় ব্যাপার। ক্ষমা চাইতে লাগলো, এরা গিয়ে ক্ষমা চেয়ে এলো, মেয়েটা না গিয়ে আমি সবার কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমরা তো দোষ করিনি কিছু, ওনার দোষটাতে তো আমরা কেন করতে হবে। কিন্তু ওরা পুরো ফ্যামিলি একবারে ওই সাপ থেকে মুক্ত হয়ে গেল। এটা তো কোনো জ্যোতিষী, কোনো ডাক্তার কেউ কিছু করতে পারবে না, ডাক্তাররা তো ট্রিটমেন্ট করে যাচ্ছে খালি। এটা কি করে ঠিক হলো বল? এটা যদি পূর্বজন্মের ব্যাপার না থাকতো, সে যদি ক্ষমা চেয়ে আসাটাতে একটা বিশাল বিশাল ব্যাপার চলে আসে। যদি কেউ দেখতে চাইছে না, আমি তো বলি সবাইকে দেখতে হবে, তার তো কোনো মানে নেই, বলতে থাকো না। মনে করো আমার একটা জীবনে এমন কারোর জীবনে এসে যে আমার খালি লসই হয়ে যাচ্ছে, লস হয়েছে, আমি কাউকে টাকা দিচ্ছি ফেরত পাচ্ছি না, এরকম তো অনেকেই জীবন থাকে। নিশ্চয়ই কোনো আগের জন্মে তুমি লোককে এতই ঠকিয়েছিলে যে তার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে তোমার ঠকানোর ঠেলায়, তার চোখের জল তোমার এতে পড়েছে। তোমাকে সেইভাবে বলতে হবে যে আমার জন্য যে যে কষ্ট পেয়েছে, যাকে যাকে দুঃখ দিয়েছি, যেই জন্য আজকে আমার জীবনটা এরকম, আমি তাদের কাছে মন থেকে প্রাণ থেকে ক্ষমা চাইছি। ক্ষমাটা এমনভাবে হয় যেন মানুষের মানে চোখে জল পর্যন্ত চলে আসে। করতে গেলে চেষ্ট মানে চেঞ্জ হবে হবে হবে, আমি বলছি। এছাড়া আর কোন কোন কারণে মানুষ দেখতে পায় না, মানে এখনো পর্যন্ত আপনি কি কি দেখেছেন? দেখো, একটা রিজিড পারসন, যে আমার দ্বারা হবে না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, এরকম থাকে। কেন আমরা তো ট্রান্সের মধ্যে নিয়ে যাই, তো একটা ছোট্ট মেডিটেশনের মধ্যে নিয়ে যায়। ও যদি ভাবে দেখি আমাকে কি করে দেখাতে পারে, এরকমও আসে অনেকে, আমাকে কি করে দেখায় দেখেছি, এটা তো সম্ভব না। মানে আপনাদের টেস্ট করার জন্য হ্যাঁ, আসে? এরকম কিন্তু আসে, দেখি কি করে দেখাতে পারবে আমাকে, দেখি দেখাতেই পারবে না। আমি তো তোমাকে ঘুম পাড়ানোর মাসে বেশি বলে ঘুম পাড়াতেও পারবো না, আর তোমাকে যদি আমি ঘুম পাড়িয়ে দিই তুমি দেখতেও পাবে না, ঘুমিয়ে গেলে দেখতে পাবে না। কিন্তু এটাও একটা বড় ব্যাপার আমাদের, যখন যে কেউ আসে আমি বলি কমসে কম 2-3 ঘন্টা আগে খেয়ে নাও ঘুমের, কারণ আমি এমনভাবে নিয়ে যাব যে তুমি আস্তে 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 ঘোরের মধ্যে চলে যাবে। কিন্তু একটা তো হয় যদি ওরকম থাকে, আরেকটা হয় যে ভয়, কী জানি কী দেখব, কী জানি কী দেখব, অনেকে ভাবে বেরিয়ে আসতে পারবো তো, ওই জীবনে থেকে যাব না তো, এটা একটা ভয়। আবার একটা থাকে কি দেখব, কোনো স্পিরিট দেখব, সেই স্পিরিট আমার সঙ্গে চলে আসবে না তো, এটা একটা ভয়। এরকম নানা রকম ভয়েই লোকে ঢুকতে পারে না। এখানে সোজা কথা হচ্ছে তুমি নিজেকে যদি ছেড়ে দাও, আমার কাছে সারেন্ডার করে দাও, আমি ঠিক তোমাকে দেখাতে পারবো। আমার এক ভাইজি আছে, সে যেমন ও একটু ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত আছে। তো আমাকে বললো আমি এরকম কারোর কাছে গিয়ে দেখাতে পারি না পিসি, কেননা আমাকে সারেন্ডার করতে হয় বলে, চোখ বন্ধ থাকবো, আমার নিজের মধ্যে আমি থাকলাম না, সে কীরকম লোক আমি নিজে জানি না। অনেকে ওইটাই ভয় পায়। যেমন আমাদের কাছে যখন কেউ এলো না, তখন বলি তোমার ব্যাগ ট্যাগগুলো কিন্তু ঠিকঠাক করে রেখে নাও, তোমার বাড়ির একজন কাউকে ডেকে নিয়ে এসো এখানে, তার কাছে সেই জিম্মাগুলো দাও। ওর কিন্তু তখনও থাকবে আমার ব্যাগের মধ্যে এটা আছে, আমি ঘুমের মধ্যে চলে যাবে না তো, আমার ওইখানে টাকা আছে, অনেক চিন্তা থাকে। কিন্তু আমি তো বলি আমার স্টুডেন্টদেরকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখো বাড়িতে, অনেকে তোমার বদনাম করতেও আসতে পারে, হ্যাঁ। অনেকে বদনাম করতেও আসতে পারে, বাড়ির লোককে সঙ্গে আসতে বলবে, যেহেতু আপনি বাড়ির কাউকে একটা সঙ্গে করে নিয়ে আসুন। আবার বাড়ির লোককে সঙ্গে নিয়ে আসতে গেলে তখন বলে ও কী বলতে কী বলবো, কী শুনে নেবে বাবা, সেটা তো তখন আবার ঢুকতে পারে না ভয়ের চোটে। হাজব্যান্ড বসে আছে, ও দেখে নিল ওই এখনকার প্রেমিকা ওর আগের জন্মে কে ছিল, এটা আমাকে প্রশ্নটা দিয়েছে, কি আমার প্রেমিক কে ছিল সেটাকে নিয়ে যখন বলতে শুরু করবো, হাজব্যান্ডের সামনে বসে থাকবে, সেখানেও হতে পারে, তখন আমার ঢুকতে পারে না। অনেক রকম ব্যাপার থাকে কিন্তু না ঢোকার ব্যাপারটা। তখন আমরা চেষ্টা করি যে ঠিক আছে সেকেন্ড টাইম এসো, আমি হয়তো সকালে দেখালাম, তুমি 3 দিন পরে দুপুরবেলাতে এসো, একটু সময়টা চেঞ্জ করতে গেলে কেউ কেউ দেখে নেয়। কিন্তু খুব কম লোকই আছে এটা ঢুকতে পারে না, বেশিরভাগ লোকেই ঢুকে যায়। কিন্তু কম লোক যে ঢুকতে পারে না সেটাও কিন্তু বলে দেওয়া উচিত, এটা মাথায় রেখে তবে কিন্তু আসা উচিত যে আমার টাকাটা নষ্ট হয়ে গেল, ওই করলাম, টাকা ফেরত দেবেন তো, কত রকমের এরকম প্রশ্ন থাকে, দেখতে পায় না লোকে। এটা একদম আমি বলছি, কোনো টিচার যদি বলে দেন
আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, দেখাতে বলুন, আমি বলবো উনি মিথ্যে কথা বলছেন। আমি সোজা বলছি উনি মিথ্যে, আমাকে দেখিয়ে দেখা, তোমাকে উনি ওই যে বলছি তোমার দেখে বলছে দেখাও, কেউ কিন্তু আমাকে তো দেখাতেই পারছে না। আমি তো কতজনের কাছে বলে, অনেকেই থাকে, আমারই এক বান্ধবী আছে ধ্রুবা বলে, আমি কত রকমভাবে চেষ্টা করেছি, হিপনোথেরাপি করে দেখেছি, পাস্ট লাইফ করে, কিছুতেই ওকে আমি ঢোকাতে পারছি না। এদিকে আমার মা 90 ইয়ার্স ওল্ড, যখনই বলো টুক করে ঢুকে যায়, মানে 10-15 মিনিটের মধ্যে মা বলতে শুরু করে দেন, এই দেখছি সেই দেখছি তাই দেখছি, একজনের থাকে, এটা পারা যায় না, কিন্তু দেখতে পায় না, এটা আমি বলছি 100% শিওর, সবাই দেখতে পায় না। আমাকে একটা কথা বলুন, এই যে প্রসেসটা, পাস্ট লাইফ রিগ্রেশন, প্রসেসটা ঠিক কিভাবে হয়, এটা যদি একটুখানি ভালো করে বুঝিয়ে বলেন। প্রসেসটা হয়, আমি কেউ আমার কাছে দেখতে এলো, সে হাজার চিন্তা নিয়ে এলো, সঙ্গে সঙ্গে তো বলবো না, তুমি বলছি আমাকে তুমি চোখটা বন্ধ করো, তুমি দেখতে শুরু করবে, হবে না। একটা সুন্দরভাবে খুব রিল্যাক্স করে ওকে শোয়ানো হয়, তার চোখে একটা কভার করে দেওয়া হয়, নিয়ে সেই সময়টাতে ঘন্টা দেরি যেন কেউ ডিস্টার্ব না করে, এরকম হচ্ছে ব্যাপারটা। এরপরে ওকে ধীরে 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 একটা ট্রান্সের মধ্যে নিয়ে যাওয়া হয় মেডিটেশনের মাধ্যমে। ডিভাইন লাইট আসছে, এই হচ্ছে, সে রিল্যাক্স করো, রিল্যাক্স রিল্যাক্স, কথার টোনের ওপরে যাবে, কথার টোনে। সবাই যেমন পাস্ট লাইফ ট্রেনিংও নিতে পারে না, কেউ যে স্ট্যামার করে সে তো নিয়ে যেতে পারবে না, তেমনি এত সুন্দরভাবে ধীরে ধীরে যখন ও একটা ঘোরের মধ্যে চলে যায় যে এই এই ঘরে আমি আর নেই, তখন ওকে শুরু করে দেওয়া হয় আস্তে আস্তে নিয়ে যাওয়া। অনেকক্ষণ ধরে বলা হয় তুমি কিছু বলবে না, ও তো বলতে পারে কই কিছু তো দেখতে পাচ্ছি না, কিছু তো দেখতে পাচ্ছি না, তাহলে তো যাবে না। একটা টাইম লিমিট করে দেওয়া থাকে, যখন আমি তোমাকে জিজ্ঞেস করব কি দেখছো বলো, তখন তুমি জবাব দেওয়া শুরু করবে, তার আগে তুমি কিচ্ছু বলবে না। কারণ ও তো তখনও রিল্যাক্স করে যাবে, তার মানে এখন আমার না দেখারই কথা, এখন আমার না দেখারই কথা, ঘরের মধ্যে আছি দেখছি না। যখন শুরু হয়ে যায় দেখা, মনে করো একটা বাগানে নিয়ে গেলাম, আমি বলছি দেখো বাগানে এদিকেই ফুল ফুটেছে, হ্যাঁ কত রঙের ফুল আছে টুল আছে, বলছি তুমি কি বাগানের ফুল দেখতে পাচ্ছ, প্রথম শুরু হলো। ও যদি বললো হ্যাঁ, জিতে গেলাম, ঢুকে গেছে। কী রঙ, আমি হয়তো বললাম গোলাপি দেখছো, হলুদ দেখছো, তুমি কী রঙের দেখছো বলো, ও তো বলছে আমি বেগুনি রঙেরও দেখছি, তার মানে একটা অন্যরকম রঙ দেখছে, আমার কথা অনুযায়ী তো চললো না সে। আমি লাল বলছি গোলাপি বলছে, ও তো বেগুনি রঙ বলছে। এই যে ঢুকে গেল, এবারে আমার বোঝা যাবে যে নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের হাতে, এইবারে ঢুকে যাওয়ার পরে তখন তার জীবন শুরু হয়ে গেল। সেই জীবনে কোনো কোনো জায়গাতে আমাদেরও হাত থাকে, যদি কোথাও ভয় পাচ্ছে, আমি এই ঘরটাতে ঢুকবো না, এই ঘরে আমার ভয় লাগছে, আমাকে বের করুন, আমার ভালো লাগছে না, তখন 1 2 3 কয়েকটা সেকেন্ডের মধ্যে বের করে অন্য জায়গায় নিয়ে চলে এলাম। সেই সব জায়গাগুলো ওরা যা দেখার তখন দেখতে শুরু করে। নিয়ে যাওয়াটা আমাদের উপরে, এবং ও যতক্ষণ আমরা কথা বলবো, ও পুরো কথাই আমাদের শুনবে, ও নিজের ইচ্ছে মতন চলবে। এই কথাটা আমি বলবো না, আমি এখানে থাকতে চাই না, আমাকে এখান থেকে বের করে দিন। এ নয় যে ও একদম ঘোরের মধ্যে চলে গেলো, ওর কার মুখ থেকে যা ইচ্ছে আমি কথা বের করে নিলাম, সেটা কিন্তু নয়। এটা অনেকে ভয়ে থাকে, কি জানি বাবা আমার মনের কথা কত ওনারা বুঝে নেবেন, এগুলো অনেকে ভাবে। না, নিজের কন্ট্রোলটা পুরোটাই নিজে। এটা ওই হিপনোটাইজ করার, ওই হিপনোটাইজে তো লোকে পকেট থেকে কাগজপত্র বের করে সই টই করিয়ে কত কী করে নিতে পারে, তখন সে তার ঘোরের মধ্যে থাকে, তখন থাকলে ওই মাস্টার যা করবে তার উপরে। এটাতে কিন্তু ক্লায়েন্ট তার নিজের কন্ট্রোলেই থাকে, এখানে কোনো রকম প্রবলেমের ব্যাপারই না। তবে হ্যাঁ, অনেকের একটা, যেটা তুমি আমাকে একটা মাঝখানের প্রশ্ন করেছি যে ভয় থাকে কিনা, ফিরে আসার ভয় থাকে কিনা। হ্যাঁ, অনেকেই বলেন যে ফিরে আসতে পারবো তো। স্বাভাবিক, এটা অন্য জন্মে গেলাম, ফিরে আসতে পারবে তো নিশ্চয়ই, কারণ আমার সঙ্গে তো কথা বলে যাচ্ছে, ও তো আর যাচ্ছে না কোথাও, ওর মনটা যাচ্ছে, মন যাচ্ছে, মনটাকে সরিয়ে আনতে কতক্ষণ। আমি যখন তোমাকে এখানে আসছি, আমি কি একটা অন্য কথা বলতে পারি? একদম একজন অবশ্যই। কালকেই আমার সঙ্গে একজন বলল, সেটা খুব জেনে রাখা খুবই দরকার, যে পাস্ট লাইফ দেখাতে গিয়ে অনেকে, কারো পায়ে ক্র্যাম্প ধরে যাচ্ছে, কেউ একটু মানে বের করে যখন আনছে তখন দেখছি সে এরকম করছে। এই মেয়েটি বলল, এটা যে আমরা বুঝলাম ম্যাডাম, যে এই জন্মে একটা লোককেও দেখাচ্ছে, আমার স্টুডেন্ট একজনকে দেখাচ্ছে, সঙ্গে ছিল সে সামনে, মানে অফলাইনে হচ্ছিল ব্যাপারটা।
এবার ওকে বলছে তুমি ওদের বাড়ির কোনো প্রবলেম হবে যে আপনি বাড়িটাকে দেখুন, আপনি চিন্তা করুন, আপনি আপনার বাড়িতে আছে, আপনার বাড়িটাকে দেখুন কি আছে ওখানে। ওইখানে এমনভাবে তন্ত্রক্রিয়া করা আছে ওই বাড়িটাতে, যখনই ওর মনটা ওখানে পৌঁছলো ওই এফেক্টটা ওর এমন শুরু হয়ে গেল যে সামনে ছেলেটা হাত পা বেঁকে মাখতে শুরু করলো আর ছটপট ছটপট করছে, কিন্তু এ তো জানে যে ওই ক্রিয়াটা ওখানে চলছে, এ তো নর্মাল। তখন ওকে আস্তে আস্তে ওখানে যেই বের করে আনলো তখনও বলছে আমার গায়ে হাত পায়ে খুব ব্যথা করছে, বলে আপনি একটু রিল্যাক্স করুন, একটু চাটা খাইয়ে দিল, খাইয়ে দিয়ে একটু পরে উঠে বসে ও বাড়ি চলে গেল, ছেলেটি বাড়ি চলে গেল। তার মানে এটা নয় যে আগের জন্মের কোনো আত্মাকে সে টেনে নিয়ে এলো, তা না, এই জন্মেতেও অনেকে থাকে যদি তাদের উপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কিছু তন্ত্র সাধনা করা থাকে, তখন কিন্তু ফিরে আসার সময়তে অনেকে ওটা অ্যাটাক করে। গত জন্মে আমার উপর যদি কোনো তন্ত্র হয়ে থাকে তার এফেক্ট কি আমি এই জন্মেও ফিল করতে পারবো? আর গত জন্ম তন্ত্র ক্রিয়া হয়ে থাকলে সেটা আমি এফেক্টও দেখুন আমি দেখিনি, কিন্তু কেউ যদি তন্ত্র সাধনা করে থাকে তার মধ্যে সেই এফেক্টটা এই জন্মে থাকে, যে দেখেছেন আপনি? সে থাকে, হ্যাঁ সে থাকে। এমন সে যদি খারাপ কাজ করে থাকে তার ফলটাও এই জন্মে ভোগ করছে সে। একটা ছেলে জানতে চেয়েছিল যে হোয়াই আই এম এ হোমোসেক্সুয়াল, ছেলেটা আমাকে বলেছিল যে আপনি এটা বের করে দেখুন, এবং তার সঙ্গে কিন্তু একটু ওর আধ্যাত্মিক ব্যাপারটাও আছে। ও দেখেছিল ওটা এমনই মানে সাধনার মধ্যে যুক্ত ছিল সে, যে সেই সাধনাটাকে যদি কমপ্লিট করতে ও না পারে ওকে কিন্তু মেরে ফেলা হবে। ও যখন সাধনা করছে তার চারিদিকে আরও সব লোক বসে আছে, দেখছে যে ও সাধনা শেষ করতে পারছে কিনা। ওটা ছিল পাওয়ারের সাধনা, পাওয়ার সাধনা। প্রায় 90% সাধনাটা কমপ্লিট করেছিল, একটা ভুল উচ্চারণে ব্রেক করে গেল, কিন্তু লোকেরা ওকে কিছু কিছু করলো না, কারণ এতটাই যখন করেছে, কিন্তু বের করে দিল ওখান থেকে যে না আপনার দ্বারা সাধনাটা হবে না, আপনি বেরিয়ে আসুন। কেন যে এটার সঙ্গে মিলছে না ব্যাপারটা, এখানে এটাতে কি হলো। তারপরে আমরা বলছেন তাহলে কী করে হলো, তাহলে এই জীবনটা এরকম কেন। তখন দেখছি ওই সাধনার লোভে ও একটা শ্মশানে বসে আবার সাধনা শুরু করেছে। এবার যখন সাধনা করছে তখন আরেকজন ঋষি টাইপের মানুষ ওকে ক্রস করে এগিয়ে যাচ্ছে, নিয়ে জাস্ট এমনি তাকিয়ে বললো করে কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারবে না তুমি, বলে যে এমনি এগিয়ে যাচ্ছে পেছন থেকে ওই ছেলেটা নাকি মুখ ভেঙিয়েছে, বললো যে আমি মুখ ভেঙিয়ে বলছি, যে যেমন হ্যাঁ কিছু করতে পারবে না, বললেই হলো নাকি। ওই ঋষি থামলেন, থেমে বললেন তুমি আমাকে মেয়েদের মতো মুখ ভেঙালে কেন। বলে বেশ করেছি, ভেঙেছি, আমি কি মেয়ে যে মেয়েদের এর মানে এমন কিছুভাবে রিয়্যাক্ট করেছে। বলল পরের জন্মে শরীর থাকবে পুরুষের, হাব ভাব হবে মেয়েদের মতো তোমার। এখন তাই, সুতরাং ওইটা অদ্ভুত। এইখানে একটা বলি না যে এইগুলো যেটা করে সাধনা আমি যেমন নিজের দেখিয়েছি, আমি যেমন নিজে দেখতে পাই না বলে আমি আমার স্টুডেন্টদেরকে দেখিয়েছি। স্টুডেন্টরা কী দেখে আমি একটা সাধনার মধ্যে আছি, ওরা ওইটাই খুঁজে দেয়, ম্যাম কোথায় ছিলেন, ম্যাম কোথায় ছিলেন। আমি অনেক জায়গাতে দেখেছি নিজের সাধনার ব্যাপারটা, এবং একটা জায়গায় খুব অদ্ভুত দেখেছিলাম। একজন বলছে আমি দেখছি ম্যাডাম যে কোন জন্ম আমি বুঝতে পারছি না, একটা মাটির ঘর, সেখানে একটা বড় প্রদীপের আলো জ্বলছে, কেউ একটা শুয়ে আছে, আপনি তাকে বোধহয় তার পূর্বজন্মের মতো কিছু একটা দেখাচ্ছেন। তুমি কী করে জানলে আমি পূর্বজন্ম দেখাচ্ছি, সেবাও তো করতে পারি তার। বলছে না, সেই লোকটা চোখ বন্ধ করে শুয়ে আছে, আপনি এটা কিছু বলছেন এবং ওর মাথাতে যেটা দেখছে সেটা দেওয়ালে রিফ্লেক্ট করছে, মানে সিনেমার মতো। আমি তখন সেটা দেখে আমি বাবা এটা কীরকম ধরনের সাধনা ছিল, মানে কি বিরাট ব্যাপার। এটা তো ফিউচার হতেই পারে না, ফিউচারে তো প্রদীপ জ্বলবে না, মাটির প্রদীপ, অন্য কিছু হবে, টাইম মেশিন হবে। কিন্তু এটাও একটা ছিল যে এরকমও ধরনের জীবন আমি দেখেছি আমার নিজের জীবন অনেককে দেখিয়েছি। সেই জন্য আমি দেখছি যে সেটা যদি হয়ে থাকে পূর্বজন্মে, তাহলে আমার এই নেশাটা কেন এলো। পাস্ট লাইফ দেখানো। এখন দেখো পাস্ট লাইফ দেখাচ্ছে লোকে, অনেকে দেখাচ্ছে, অনেকে ট্রেনিং করছে, চলে আসুন আমি এত টাকায় শেখাবো, চলে আসুন। যেমন হয় না হোটেলের ভাড়াগুলো লোকে বলে না অমুক লজের এত সস্তায় শেখাবো। তো আমার স্টুডেন্টরা বলে ম্যাডাম দেখুন আপনার কাছে শিখে ওরা সবাই কত সস্তায় শেখাচ্ছে। বলো আনলাম যে সেটা শেখাক, তারপরে এটা ভেবো না যে আমি তখন কম্পিটিশানে নেমে যাবো, আমি আমার মতনই থাকবো। আমার একটা সাধনা ছিল, সেই সাধনাটাকে আমি বাড়াচ্ছি। এটা বলবো না সঙ্গীতা যে এটাকে আমি সাধনা আমি বলবো না, কিন্তু আমি যেভাবে এফোর্ট দিই শেখানোর জন্য আমি কাহিল হয়ে যাই। তুমি চিন্তা করো কেউ আমার কাছে শিখতে এসছে, আমি তাকে বলবো এবার তুমি একজনকে দেখাও,
সেই যদি দেখাতে না পারে তখন আমার কিছু কষ্ট, তখন বলো, কিন্তু আমাকে তো দেখাতেই হবে। এবারে আমার একটা খুব বড় সেশন চলবে, এই তো ডিসেম্বরে আমার আছে, প্রায় 20 জন আসছে শিখতে, বাংলাদেশ থেকেও লোক আসছে শিখতে। তাদেরকে নিয়ে গিয়ে দেখানোর জন্য আমার 10 জন অ্যাসিস্ট্যান্ট রাখতে হচ্ছে, হেল্প করতে হবে। তো আমি একা কীভাবে হেল্প করবো? আর তখন তত টেনশন আমার শুরু হয়ে যায়, পারবে তো পারবে। যখন দেখাতে শুরু করে, সে যে কী অপূর্ব ঘটনা হয়, কেউ দেখে সাপ, কেউ দেখে পোকা, কেউ দেখে পাখি। মানে এই জন্মগুলো দেখা যায়? হ্যাঁ, ওই জন্ম আছে ওদের, ওই জন্মও আছে ওদের। এক আমার ঘরে ট্রেনিং চলছে, আমি এখানে বসে একজনকে দেখাচ্ছি, ওই দিকে আরেকজন দেখাচ্ছে, ওই দিক থেকে অন্য মেয়েটি বল, ম্যাডাম তাড়াতাড়ি আসুন, আমরা ঠিক এগোতে পারছি না জায়গাটা। তার কী হলো? গিয়ে দেখছি ছেলেটা বলছে, বলছে ওকে তো আমরা ঢুকিয়ে দিয়েছি, ও কথা বলছে কিন্তু নিজেকে বলতে পারছে না। বললাম দাঁড়াও, বললাম তুমি সামনে কী দেখছো? মাটি। বললাম আর কী দেখছো? আকাশ দেখতে পাচ্ছ না? একটু একটু দেখছি। বললাম পাখি দেখছো? তোমার হাত পা দেখো, তুমি কে? না আমি দেখতে পাচ্ছি না। বিরক্ত হচ্ছে, না আমি দেখতে পাচ্ছি না। তখন আমার মনে হলো, তুমি কি খাও? কাঠ। কাঠ খাও? তুমি কি পোকা? হ্যাঁ আমি কাঠের পোকা। পাশে একটা পাতা দেখছি, আমি কাঠ খাই। তখন তো ওকে আমি বললাম আচ্ছা। তখন ওর বেরিয়ে এলো ছেলেটি, তখন বলছে যে আমি একটা গাছে বসেছিলাম যেখানে মাটি ছিল, তো ও মাটি দেখছে আর পাশে পাতা দেখছে। আমি তো খুঁজে বের করতে হবে কী দেখছে, কে কে তুমি কে, করতে 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 তখন বলছে আমি কাঠ। একজনকে বলা হয়েছে তুমি কার্পেট, আমাদের এখানে একটা আছে যে পাশে, তুমি কার্পেটটার উপরে গিয়ে বসো, এটা ম্যাজিক কার্পেট, তুমি কার্পেটের উপরে গিয়ে বসো। বলছে ম্যাডাম আমি কার্পেটের উপর বসবো কি? কার্পেট তো উঠবে কী করে? আমার তো পাখি, আমি তো নখ দিয়ে ধরে রেখেছি, তাকে ভারী কার্পেট দিয়ে ওঠাতে পারছি না। কত রকমের ঘটনা হয় তখন আর কি। আপনি পশু পাখির ব্যাপারটা কিন্তু অদ্ভুত বললেন। মানে আমরা ভাবতেই পারি না যে আমরা কোনো জন্মে কোনো পশু পাখি বা পোকাও হয়ে থাকতে পারি। সাপ, বিষধর সাপ দেখেছি। যে সাপের যে বাচ্চাটা ছিল, এই জন্মে সেই মহিলা সেই বাচ্চাটা ওর সন্তান হয়ে এসছে। মানে এটা কি খুব দেখা যায় যে মানে আমরা গত জন্মে যে সম্পর্কের মধ্যে ছিলাম এই জন্মেও মোটামুটি একই ধরনের সম্পর্কের না মধ্যে না আছি? না না না, মোটামুটি না, অনেক 7 জন্ম বিবাহ হ্যাঁ, বন্ধন, না হ্যাঁ, না হ্যাঁ। না 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 না, একদমই না। যদি মনে খুব ভালোবাসা থাকলে 2-3টে জন্ম দেখেছি, 3টে জন্ম স্বামী স্ত্রী হয়ে এসছে। কিন্তু সব জন্মে স্বামী স্ত্রী হয়ে আসার ব্যাপার থাকে না, কিন্তু ভাই বোন পাড়াপড়শি অনেকেই থাকে সেখানে। একদম ওই তো 7টা জন্ম নিয়ে আমরা এসে অনেকবার চেষ্টা করেছি। একজনকে দেখেছি 3টে জন্ম পর পর আছে। ওই মানে হাজব্যান্ড ওয়াইফ আছেও দেখার জন্য বলিনি, এই জন্মে তোমার কে, এই জন্মে তোমার কে। বলছে ওই জন্মেও দেখেছিলাম আমার হাজব্যান্ড, এই জন্মেও তাই দেখছি, সেই জন্মেও খুব ভালো ছিলাম আমরা, এই জন্মেও খুব ভালো ছিলাম আমরা। অনেকে তো ভালো দেখার জন্যও যায়, বেশিরভাগই কষ্ট দেব বলতে যায়, অনেকে ভালোর জন্য যায়, দেখো তো আমার সঙ্গে এই এত ভালো সম্পর্ক কেন, হেন কারণ এভাবে। যেমন একজনের সেদিন বলছে যে একটি মেয়ে আমাকে ফোন করছে যে আমার আমার হাজব্যান্ড আছে, আমার ভালো সংসার লাইফ। কিন্তু একজন ভদ্রলোককে দেখলে, যেই বলছে না দেখলে সঙ্গে সঙ্গে মাথাতে চলে এলো, কী মনে হয় আগের জন্মের প্রেমিক ছিল? বলছে না 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 না, সেরকম কিছু না। ইনাকে দেখলে আমার যেন কেমন মনে হয়, একটা টান পায়, যেন মনে হয় ইনি আমাকে জ্ঞান দেন, আমার ভালো লাগে শুনতে। ইনি কে ছিলেন আমি সেটাই দেখতে চাই। তা আমি ভাবলাম হাজব্যান্ডই হবে কি গুরু টুরু কিছু একটা হবেন বোধহয়। এবার যখন নিয়ে গেলাম তখন দেখলাম স্বাধীনতা সংগ্রামের সময়কার। তো ওই ছেলেটি মানে প্ল্যান করা সব করা এরকম থাকতো। তখন ওরা সব বন্ধু, খুব ভালো বন্ধু ছিল। এই মেয়ে ছিল, এই ছেলেটা ছেলে ছিল। কি দা একটা তখন বলে ডাকছে তাকে। তো বললো একটা সময় হলো ধরা পড়ে গেল, পুলিশ আমাদেরকে, একটা কেউ ফাঁদ ফেলেছিল, ধরে ফেলেছে যখন, উনাকে ধরেছে। এবার উনি চেঁচাচ্ছে তুই পালা, তুই এখান থেকে পালা, কিন্তু আমি ওকে ছেড়ে যাব না। তখন মেয়েটা মানে ভীষণভাবে কাঁদছে, আমি দেখছি, আমি অনলাইনে করছি, মানে হাও হাও করে কাঁদছে। মেয়েটা হচ্ছে না দাদা তোমাকে আমি ছেড়ে যেতে পারি না। আর উপর থেকে বলছে কি, আমি বলছি তোমাকে কী বলবো, বলছে আমাকে যা না, কিন্তু তা তো তোর কিন্তু, তোকে কিন্তু ওরা শেষ করে ফেলবে। বলছে আমি চলে যাচ্ছি, আর ওকে দেখছি টানতে টানতে নিয়ে চলে গেল। আর সেটা আমার কাছে যে কী কষ্টকর ছিল ভাবতে পারবেন না ম্যাডাম। কারণ যে এই জন্মে তুমি কী ফিল করছো। বলছি উনি থাকেন ওদের ম্যাড্রাস ট্যাড্রাসে কোথাও থাকে। বলছে মাঝে মাঝে যখন দেখা হয় কেন মনে হয় এর মতন বন্ধু বোধহয় আমার জীবনে কেউ নেই। কিন্তু উনি যে আমাকে কখনো বলেন, জ্ঞান দেন, আমি খুব মন দিয়ে সেগুলো আমার জীবনে খুব কার্যকরী হয়। এই স্বাধীনতা সংগ্রামীর বেশ কয়েকজনকেই আমি দেখেছি
বেশ কয়েকজন, সেই দিন আমার বাড়িতেই ক্লাস চলছে, ট্রেনিং। একটা ছেলে, আমি বললাম তোমার কোনো প্রশ্ন আছে তাহলে বলো, ট্রেনিংয়ের মধ্যে তোমার প্রশ্নটাও বেরিয়ে আসবে। তো বললো দুটো জিনিস আমি দেখতে চাই। একটা জিনিস দেখতে চাই, এই ছেলেটা আর্টিস্টিক নেচারে খুব সুন্দর ছবি আঁকে, আমি তোমাকে এক দুটো পাঠাবো। আমার মনে হলো যেন দুর্গা প্রতিমার ওখান থেকে বোধহয় মণ্ডপ থেকে ছবি তুলে নিয়ে এসেছে, ও নিজে আঁকে ছেলেটা। কিন্তু আমার যতটা প্রশংসা পাওয়ার কথা অত কিন্তু আমার জীবনে হচ্ছে না, সেটা কেন? ঠিক আছে চলো দেখি আমরা। তো সেইটা দেখার আগে ও দেখলো যে ও মানে স্বাধীনতা সংগ্রামের সময়কে বললো কোন, আমি বললাম কোন টাইম? হচ্ছে গান্ধীজির সময়, গান্ধীজির টাইমে আমি দেখছি নিজেকে। কোন জেল আমি বুঝতে পারছি না, আমরা ধরা পড়েছি, আমাদেরকে নিয়ে, আমরা ৩-৪ জন আছি, আমাদেরকে নিয়ে জেলের মধ্যে নিয়ে নিয়ে দেখাচ্ছে প্রিজনারদেরকে কত কষ্ট দেওয়া হয়, সেটা আমাদেরকে ভয় পাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আমি তোমরা ভয় পেলে? বলছে না, একটা অদ্ভুত ঘটনা হয়ে আছে এখানে। কী ব্যাপার? বলছে আমাদের সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছি যে আরও আমাদের সিনিয়র অনেকে ধরে রাখা আছে, কিন্তু ওরা আমাদেরকে দেখেও একটা এমন উচ্ছ্বাস প্রকাশ করলো যে মনে হলো সব প্ল্যান করে এখানে এসেছে একজন খবর দিতে যে আমরা কিন্তু জয়ী হচ্ছি। সেই আনন্দটা যখন আমরা দেখলাম তখন আমরা ভেবে নিলাম যে আমরা এবার স্বাধীন হতে চলেছি, সেজন্য আমাদের আর কোনো কষ্ট হচ্ছিল না। বলছি পরে আমরা স্বাধীন হলাম, স্বাধীন ব্যাপারটা একটা আলাদা হলো, স্বাধীনতার ব্যাপারটা হলো। এবারে আমি তখন বলছি যেটার জন্য জানতে চাইছো যে আমার এই জীবনে এরকম কেন, আলে তুমি যে বলে তুমি একটা আর্টিস্ট, কেন সেটা হচ্ছে, এবার চলো তো সেই জন্মটা আমরা খুঁজে বের করি। তখনও বলছে যে একটা বড় গ্রাম নিয়ে বলছে যে একটা সংগ্রহশালা আছে, এইভাবে কথাটা বলছে, একটা সংগ্রহশালা আছে। তো এবার সেখানে কী আছে? বলছে যারা যারা যা যা এঁকেছে টেকেছে তৈরি করেছে সেগুলো দিয়ে দেওয়া আছে। তো ওটাতে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা তুমি জ্বালালে? আমি কেন জ্বালাবো? আমারও আঁকা তো ওখানে আছে। তা আমি ঠিক মানে আমি বুঝতে পারছি না কীভাবে ওকে নিয়ে যাব। তখন আমি বললাম ঠিক আছে, আগুন লাগার আগের মুহূর্তটাতে চলো। আমি এগিয়ে দিলাম, আরও কিছু আগের মুহূর্তে চলো, তুমি কি এমন করেছো যাতে তোমার জীবনটা এরকম? কিছুক্ষণ পরে বলছে ও ওই সংগ্রহশালাতে যেসব জিনিস লোকে এঁকে রেখেছে বা তৈরি করে রেখেছে ওইগুলোকে আমি নিজের নাম দিয়ে বিক্রি করিয়ে দিচ্ছি, যে অ্যাজ ইফ আমি বানিয়েছি। এই কথাটা এবার জেনে গেল যখন লোকেরা, তখন আমি বুঝতে পারলাম যে এবার আমার প্রবলেম ফেস করতে হবে। তখন আমি আগুন লাগিয়ে দিলাম, নিয়ে যে এবার তো তোমার সবাই কি হচ্ছে, আমাকে বড় দৃশ্যটা কি দেখছো ওখানে? বলছে সবাই চেঁচাচ্ছে কাঁদছে, এবং এই ছেলেটা তখন কিন্তু তার চোখে পেটি বাঁধা, ও ও তো ভীষণ কাঁদছে ছেলেটা। আমারও তো জিনিস ছিল ওখানে, আমিও তো জিনিস ছিল, বলে আমি শেষ করে দিলাম, সব শেষ করে দিলাম। আমি বললাম তুমি যখন বুঝতে পারছো এবার সবার কাছে ক্ষমা চাও, সবার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইবে কি, কয়েকজন তো ক্ষমা করলো, আর ওকে বলছে আমার হাতে খুব মারছে, আমার আঙুলগুলো করে ভেঙে দিচ্ছে, আমি যে অন্যায় করেছি আমাকে খুব কয়েকজন ক্ষমা করলো, কিন্তু অনেকে আমাকে মারছে। এবার যখন ওকে বের করলাম, তাও তুমি ক্ষমা চেয়ে যাও, দেখো না কী হয়, চেয়ে যাও হতে হতে এবার যখন আমি বের করে নিয়ে এলাম, ওইটা একটা মজার ঘটনা ছিল। সোজা হয়ে শুয়ে আছে, কাঁদতে শুরু করলো ছেলেটা। কী হলো তোমার? যে আমি হাত নাড়াতে পারছি না, আমাকে এত মেরেছে, আমার প্রচণ্ড আঙুলে যন্ত্রণা হচ্ছে, আমি নড়াতে পারছি না আঙুল। তুমি বেরিয়ে এসেছো কিন্তু, তুমি কিন্তু ওখানে নেই। বলছে আমি সব বুঝতে পারছি ম্যাডাম আপনার ঘর, কিন্তু আমি হাত নাড়াতে পারছি না, আমার এত যন্ত্রণা হচ্ছে। তখন আমরা যারা সব ছিল ওর হাতে, তখন আমরা রেইকি করতে বসে গেলাম। 4-5 মিনিট ধরে ওর হাত আমরা মালিশ করলাম। তখন না হাত নাড়িয়ে ও দেখছে যে বলছে যে এটা যে কি অদ্ভুত, আমি ভাবতে পারবো না, মানে যে ওই যন্ত্রণা নিয়ে আমি ফিরে এলাম। ওটা কিন্তু সাময়িক ব্যাপার, কানেকশানটা কাটেনি। কিন্তু ওই ভয়টা যদি কেউ পায়, ওরে বাবা অত কষ্ট নেই, ওটাও কিন্তু সাময়িক, ওটা আমরাই ঠিক করে দিই। এই গতবারের ক্লাসে একটা মেয়ে স্কটল্যান্ড দেখছে, এবার আমি অন্যদেরকে দেখাচ্ছি, এদিক করছি ওই মেয়েটাকে নিয়ে আরও 2-3 জন বসেছে। আমি হঠাৎ দেখছি ওর গায়ে একটা চাদর কেউ দিয়ে দিল। বললাম কী হলো? ঠান্ডা লাগছে? এমন কিছু ঠান্ডা, মানে গরম চলে গেছিলো। আমি এসিটাও বন্ধ করেছিলাম, এসি বন্ধ, ফ্যান বন্ধ, কিন্তু সে নয় যে গায়ে চাদর দেওয়ার মতন ঠান্ডা না, গায়ে চাদর দিয়েছে। আমি কী হলো? চাদর দিয়েছে, আমি কিছু আর বললাম না। হচ্ছে ওরা দেখছি খুব কিছু একটা বলছে, কেউ একটা গিয়ে ওর ভিডিও তোলার চেষ্টা করছে। আমি অন্যগুলোকে দেখছি, তারপরে উঠে বসেছে মেয়েটা। আমি বললাম কী হলো? বলছে আমার হাতটা দেখুন ম্যাডাম, ঠান্ডা,
এত ঠান্ডা লেগেছে, ওকে বলা হচ্ছে তুমি ঘরের মধ্যে ঢোকো, দেখো ওখানে একটা ফায়ার প্লেস আছে, তখন তো আবার আমাদের কন্ট্রোলে না, ওখানে একটা ফায়ার প্লেস আছে, দেখো তোমার ওখানে ফায়ার প্লেস আছে, হ্যাঁ আছে, আর তুমি ওখানে গিয়ে আগুন দিয়ে হাত শেখো। করে টোরে হলো, যখন বেরিয়ে এলো তখনই সব আমি বললাম এর একটা এক্ষুনি ভিডিও নিতে হবে। বলছে, তখন বলছে যে এরকম আমি ভাবতে পারিনি যে এরকম এত ঠান্ডা, না মানে ঠকঠক ঠকঠক করে কাঁপছে মেয়েটা, যেই বেরিয়ে এলো আবার নর্মাল। ওই যে মন শীত করছে হাত ঠান্ডা, মারছে ভয় হাতে ব্যথা, এইরকম কষ্ট নিয়েও লোকে বেরোচ্ছে, কিন্তু সেগুলোকে নিয়ে চিন্তার কিছু ব্যাপার না। সাময়িক ওটা সেটা। সাময়িক, ওটা ইজিলি, ওটা কিন্তু আমরাই কন্ট্রোল করে নিই। সে অনলাইন হলেও কন্ট্রোল করব, অফলাইন হলে তো আরও সুবিধে, হাতে টাচ পেয়ে যায় তখন আরও সুবিধে হয়ে যাবে। অনলাইনে সবই ঠিক হয়, কিন্তু কয়েকটা জায়গা যেমন থাকে, যেমন আমাদের একটা ব্যাপার থাকে, যদি বেরোতে পারছে না, মনটা ছটপট করছে, কাঁদছে, তখন আমাদের একটা প্রেশার পয়েন্ট আছে একটা জায়গায়, ওইখানটাতে হাত দিয়ে জাস্ট বের করার ব্যাপার, সেটা তো আমরা পাচ্ছি না তখন। ওটা অনলাইনে অসুবিধা হয়। ওইগুলো একটু অনলাইনে অসুবিধা, আদারওয়াইজ কোনো অসুবিধের ব্যাপার হয় না। ফিজটা কি অনেকটা ডিফারেন্ট হয়ে যায়? প্রায় ডবল, প্রায় ডাবল হয়ে যায়? প্রায় ডাবল। কেমন দেখো, আমার ক্ষেত্রে আমি বলছি, আমি তো নানা রকম ক্লাস করাই, তাহলে ওই একজন ক্লায়েন্টের জন্য আমাকে কিন্তু সব বন্ধ করে থাকতে হবে। আমাকে ওকে একটা ঘন্টা দেড়েক সেশনটা চলবে, কিন্তু আমাকে কমসে কম 4 ঘন্টা ওর জন্য রাখতে হবে। আসবে, বসবে, কথা বলবে, তারপরে দেখানো শুরু, দেখানোর পর তার একটু মাথা ভার হয়ে থাকলো, ব্যথা, এবার ওকে একটু চাটা দাও, রিল্যাক্স কর, চট করে তো বলতে পারে না, উঠে চলে যাওয়া না, হয়। একটু কথাবার্তা বলতেও হ্যাঁ, হয়। ঘন্টা 4 টাইম লাগে, মানে সারাটা দিন আমাকে একটা ক্লায়েন্টের জন্য দিয়ে দিতে হয় আর কি। এটা যদি মনে করো আমার একটা ফাউন্ডেশন করা হচ্ছে, সেখানে মনে করো একটা এলো, একটা বড় কোথায় ওকে দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে, তখন নিশ্চয়ই কম নেব, কিন্তু আমি একা যখন দেখাই তাও আমি বলবো অনেকের থেকেই কম। আবার একজন হয় খুব দরকার তাকে দেখানো আমার, তখন নিশ্চয়ই আমরা খুব ভালো মতনই কনসিডার করি। আমি ফ্রি দেখিয়েছি, কিন্তু আমি নেব কম 11 টাকা কি 51 রুপিস নেব, কারণ ফ্রি পাস্ট লাইফ দেখানোর অধিকার আমার নেই। আমি তোমাকে আরেকটা জীবনে নিয়ে যাচ্ছি দেখাতে, আমাকে কিছু দাও, যেখানে আমি 50 টাকা 100 টাকা নিয়েও আমি দেখাই লোককে। এই বিষয়টা থেকে একটা প্রশ্ন মাথায় এলো দিদি, এই যে আপনি বললেন যে ফ্রিতে দেখানোর অধিকার নেই, কিন্তু বাস্তবে কি কারো পাস্ট কাউকে দেখানোর অধিকার আছে মানুষের? সেসব বলা যায় না গো, এ খুব ভালো প্রশ্ন করলে তুমি, কিন্তু অধিকার আছে কিনা কে জানাবে আমাদেরকে? তাহলে তো তুমি ভাবো আগের জন্মে কষ্ট ভোগ করার জন্য লোকে কত অসুখ নিয়ে এসে ডাক্তাররা কেন ট্রিটমেন্ট করছে তাদের? ডাক্তারের কি অধিকার আছে ভগবানের উপরে? ভগবান ওকে শাস্তি দিচ্ছেন আর ডাক্তার তাকে সুস্থ করে দিচ্ছেন, তাহলে কোন দিকটাকে মানবো? আর ভগবান শাস্তি দিয়েছেন যে এই জন্মে তুমি ভোগ করছো, ওকে আমি বললাম তুমি দেখে এসো কি ভোগ করেছো, সেখান থেকে ক্ষমা চেয়ে চলে এসো, তোমার জীবনটা পাল্টাবে। আমার মনে হয় ইউনিভার্সই বোধহয় ঠিক করে দেয়, এতদিন তুই ভোগ করে নিলি, এবার তো এর থেকে বেরোবার কথা, এই টেকনিকের মধ্যে ঢুকে যায়, এর মধ্যে তোকে দেখ একটা বের করে রাস্তা দেখিয়ে রাস্তা দেন। দেখিয়ে দেন। আমার মনে হয় আমি তো সব ইউনিভার্সের উপর ছেড়ে দিই, যা বলবে তাই, না তো না, হ্যাঁ তো আমার মন বলবে। আমি আমার মনকে খুব মানি। কথা বলতে বলতে যদি আমার কথা কেউ শুনলো না দুবার, আমি 3বার বলবোই না, তখন আমার মনে হয় ইউনিভার্স বলে চুপ কর, আর এটা ওকে বলার কথা না, আমি থেমে যাই তখন। দেখতে হলো আমার মানে অনেকে বলছে দেখবো দেখবো দেখবো, কমসে কম মধ্যে 18 জন লাইনে আছে আমার কাছে দেখার জন্য। আমি যখন পারছি না দেখাতে, তার মানে ওদের হয়তো কোনো সময়ই হয়নি, আমার দোষ না, সময়ই হয়নি, যখন হবে তখন হবে। এটাতে একটা মজা হয়, যখন ট্রেনিং নিতে আসে তখন তারা দেখে নিল একে অপরের মধ্যে, কিন্তু ওই টাকা নেওয়া, আমি তো টাকা নিয়েই দেখাচ্ছি না, ট্রেনিংয়ের মধ্যেও তো টাকা পেয়ে যাচ্ছে এমনিতে। একদম আমাদের রেইকিতেও তাই মানে আছে যে তোমাকে কিছু একটা দিতে হবে, সেটা যে অ্যামাউন্টই হোক না কেন, দিতে এমনটি হবে। থেকে তোমার মনে করো একটা চকলেট এনে দিল, গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা, আমাকে 1 কাপ চা বানিয়ে কে খাইয়ে দিল, সেটাও একটা বড় ব্যাপার। কিছু একটা দাও, তার তুমি যেটা করেছো একদম ফ্রি নয়। কারণ ডক্টর মিকাউসি যখন শুরু করেছিলেন, কত 100 বছরের উপর হয়ে গেল রেকি পদ্ধতি, সেটা থেকে তো শাখা প্রশাখা লোকে নানা রকম করে। উনি তো যখন পাওয়ারটা বুঝতে পারলেন, তখন লোকেদেরকে যখন বিলোতে শুরু করলেন, উনি তো 7 বছরের জন্য ভিখারি কলোনিতে গিয়ে ভিখারিগুলোকে ঠিক করার চেষ্টা করেছিলেন। যখন ভিখারিরা দেখতে লাগলেন অনেক ভালো হয়ে সুস্থ হয়ে শহরে গেল, চাকরি টাকরি করছে, খাচ্ছে দাচ্ছে, ভালো থাকছে, শেষের দিকে যখন উনি দেখেছিলেন যে ওই লোকগুলো আবার ফিরে আসছে, জিজ্ঞেস করে তোমরা ফিরে এলে কেন, তোমরা বেশ সুস্থ হয়ে গিয়েছিলে। তখন ও বাবা অনেক খাটুনি, কাজ করো ওই করো, তার থেকে এই জীবনটাই ভালো আছে। তখন বললো বিনা পয়সায় দান করেছি, বেরিয়ে চলে এলেন ওখান থেকে। তখনই বললেন কিছুর বিনিময় না করলে গেলে মূল্যই দেবে না লোকে,
মূল্যই দেবে না। আমি যখন ফ্রিতে দেখাতাম তখন সবাই খুব আলো আলো দেখতো। যখন টাকা নিতে লাগলাম সবাই কালো দেখতে শুরু করে দিল। তখন আমাদের যখন আবার মিটিং শুরু হলো স্যারের সঙ্গে, তাই বললাম, স্যার আমি তো 35 জনকে দেখালাম বিনা পয়সাতে, সবাই তো খুব ভালো দেখলো। এবার যখন আমি প্রফেশনালি টাকা নিতে লাগলাম এবার তো সব অন্ধকার দেখছে। বলছি তুমি তোমার অরাটাকেই বিনা পয়সার এর মধ্যে নিয়ে চলে এসছো, ওইটাকে আবার ঠিক করো, তোমার অরাটারই গন্ডগোল করে দিয়েছো তুমি। তখন আমি ভাবলাম আমি একটা চার্জ নেব, লোকে দেখতে আসুক কি না দেখতে আসুক। ধীরে ধীরে প্ল্যাটফর্মটাও তৈরি করতে হয় নিজের, না? সেটা তো বটেই, মানে প্রত্যেকটা কাজের তো একটা সাম্মানিক থাকা উচিত। হ্যাঁ, থাকা উচিত। এবং তুমি কিভাবে একটা বুটিক আর একটা রাস্তার জিনিস, দুটোর মধ্যে তফাৎ আছে। এবার লোক চুজ করবে কোনটা চাই। কোনটা চাই, সামর্থ্য অনুযায়ী একটা ব্যাপার থাকে। তবে আমাদেরও জেনে রাখা উচিত যদি সত্যিকারও কোনো দরকার হয় তখন নিজের অর্থর দিকটা না দেখে তাকে হেল্প করার জন্য এগিয়ে যাওয়া উচিত। সবসময় অর্থ দেখলে তো আর হয় না, ওটাও দেখতে হবে। আমাকে অনেকে থাকে যে এখন আমি দিতে পারছি না, চলে আসুন দেখে নিন, যা আপাতত 101 টাকা দিন আমাকে, আপনার জীবন, আপনার যখন দেখার সময় হয়েছে মানে আপনি এখন দেখবেন, হয়তো আপনার একটা ভালো টাইম আসছে, দেখে নিন ব্যাপারটা। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক হেন তেন সেগুলো তো আমরা কাটাতে পারি না। সেগুলোর জন্য যারা কাছে যাও তন্ত্র মন্ত্র ক্রিয়া করো, ওটা আমাদের পক্ষে কাটানো সম্ভব না। তবে আমি স্পিরিটের ব্যাপারটা কাটাতে পারি। হ্যাঁ, এটা নিয়ে একটু বলুন দিদি। ওটা হচ্ছে ক্লিনিক্যাল হিপনোথেরাপি। ক্লিনিক্যাল হিপনোথেরাপিটা হচ্ছে, আমি যেমন পাস্ট লাইফ নিয়ে কথা বলছি, ক্লিনিক্যাল হিপনোথেরাপিটা হচ্ছে এই জন্মের পাস্ট, কালকেরটা আমার পাস্ট, সকালটা আমার পাস্ট, এই জন্মে যদি কারোর কোনো এমন ট্রমা থাকে যেগুলোতেও খুব কষ্ট পাচ্ছে, আনন্দ পাচ্ছে, সেটাকে তো কেউ দেখাতে আসে না, কষ্টটাকে দূর করতে আসবে। কেউ কিছু কারোর কাছে বলতে পারছে না, এমন কোনো ঘটনা সারাটা জীবন ধরে তার মনের মধ্যে, ওইটাকে মাথা থেকে একদম ইরেজ করে দেবো। চিন্তাটা থাকবে কিন্তু কষ্টটা সে পাবে না। সেটা হচ্ছে ক্লিনিক্যাল হিপনোথেরাপির ব্যাপার। কষ্ট দূর অনেক রকম হয়েছে, ছোটো বোন মারা গেছে, ডিপ্রেশনে চলে গেছে, সেটা থেকেও আমি ঠিক করেছি। একজন ভদ্রলোক ছোটোবেলাতে মা বাবা ভাইকে বেশি ভালোবাসতো, সেই রাগটা এখনও পর্যন্ত, এখন রিটায়ার করে গেছে, তাতেও তার কষ্ট, সেটাকেও ঠিক করে 45 থেকে 50 মিনিটসের মধ্যে জিনিসটা ঠিক হয়ে যায়, ট্রান্সের মধ্যে ঠিক নেই, হয়ে যায়। ঠিক হয়ে যায়। মেজাজ ঠিক করেছি, খাবার হ্যাবিট ঠিক করেছি। আমার একটা স্টুডেন্টের কোলেস্ট্রল প্রচণ্ড হাই হয়ে যাচ্ছিল, কিন্তু ও নেশাটা ছিল খালি পেস্ট্রি খাবো, কেক পেস্ট্রি, কেক পেস্ট্রি। তো ওটাতে ওয়েটও বাড়ছে হচ্ছে, তো ওই কেক পেস্ট্রিতে আমি আর এমনই বিতৃষ্ণা জন্মে দিলাম যে মানে মানে সামনে কেক এলে ওর আঁশটে গন্ধ লাগতে শুরু করে দেয়। এইভাবে ওকে আমি ঠিক করেছি। এটা যেমন ঠিক হয়েছে, শারীরিক ব্যাপারটাও যেমন ঠিক হয়েছে, মানসিক ব্যাপারে কত অদ্ভুত ঘটনা বলি শোনো। একদম। একজন ডাক্তার, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, সে তখন বলল, ওকে আমি চেষ্টা করেছিলাম যে তুমি যদি একটু বলো, কিন্তু ওর দিকটাকেও আমাকে দেখতে হবে। বলে দেখুন আমি ডাক্তার, আমি যদি এটাকে বলি তাহলে আমাদের এতে কিন্তু সেটা একটু বদনামও হয়ে যেতে পারে। আমি লোককে মানসিক দিক দিয়ে ঠিক করছেন, আমাকে আপনি ঠিক করেছেন, সেটা হ্যাঁ সেটা অবশ্য ঠিক। ব্যাপারটা হলো কি, ও একটা হসপিটালে চেম্বার আছে, মেয়েটা ইয়াং মেয়ে, ওর হঠাৎ শুরু হলো ভয় যে করব। বলছে আমি হসপিটালে, আমার বলছে আমি চেম্বার থেকে হসপিটালের ছাদেও চলে গিয়েছি ম্যাডাম, ছাদ থেকে আমি এগোতে গিয়েও মাঝখানে আমি ভাবছি আমি একজন ডাক্তার, আমি যদি আজ করি তাহলে পেশেন্টরা ডাক্তারের উপর ভরসা ছেড়ে যাবে, এরকম ভেবে আমি বেরিয়ে এসেছি, খালি মনে হয় আমি ঝাঁপিয়ে যাই। তারপরে হসপিটালে আসতে ভয়, বাবা মা ওকে ঠেলে পাঠাবে, কিছুতেই যাবে না, মেয়েটা চোখের তলায় কালি পড়ে গেছে, ভয় আতঙ্ক। ও দেখতে এলো কী ব্যাপার, আর চলো তোমাকে আমি করাই খেতে। ও দেখছে যে ও যে হসপিটালে কাজ করে সেখানটা একটা সেকশন টিবি রুগীদের ব্যাপার, সেখানে একটা লোক মারা যায়, তার টিবি হয়েছিল। সেই লোকটা যেই মারা যায়, ও সোলটা যেই বেরোয়, ওই সোলটা যখন এঁকে দেখে তখন দেখতে আগের জন্মে এরা স্বামী স্ত্রী ছিল, এবার দুজনকে প্রচণ্ড ভালোবাসত। এবার ওই সোলটাকে টানার চেষ্টা করছে, এসো এসো এসো। এ তো সেটা বুঝতে পারছে না কেন। আর আচ্ছা চলো, ঘটনাটা ঘটছে। ওকে আমি বললাম যে দেখো কি হয়েছে। বলছে এই যে আমার কাছে আছে এরকম, এখানে আমাদের কয়েকটা টেকনিক আছে, একটা রুম, দুটো রুম, তিনটে রুম। আর যখন কারো ক্লিনিক্যাল হিপনোথেরাপি করে কমসে কম 0.5 ঘন্টা 40 মিনিট তার সঙ্গে কথা বলতে, চোখের মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হয় যে কি কোনভাবে নিয়ে গেলে জিনিসটা ঠিক হবে।
ওকে আমি নিয়ে গেলাম যেখানে একটা স্পেশাল ঘর তৈরি করে নিয়ে গিয়ে এবার আমি বলছি যে তোমার সঙ্গে যার কানেকশন হয়েছে তুমি তাকে দেখো, যে লোক হচ্ছে এই লোকটা মারা গিয়ে আমাকে বলছে যে আমি ওর স্ত্রী। ওকে একটা লক্ষণ রেখা গণ্ডির মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছিলাম, ওটার কিছুটা টেকনিক আছে করে আমি বললাম এই যে আসছে তুমি এবার ওকে তোমার কট কাট করো। বলছে আমার সঙ্গে একটা সিলভার কানেকশন হয়ে আছে আমি দেখতে পাচ্ছি, এবার তুমি এটাকে কাটাও। কিছুতেই কাটতে পারছে না। ও বলছে রাবার যেরকম স্প্রিং হয়ে যায় ম্যাডাম, তখন আমি যেমন হয় না মনে মনে কিছু টুলস বলি, এটা দেখো ওটা দেখো, কিন্তু আমি নিজে করব না। আমি যারটা নিজে সে নিজেই করবে। হ্যাঁ করবে, কারণ আমি নিজের মধ্যে ঢুকতে চাই না। আমি যা উপর থেকে আমি বলে যাচ্ছি, কারণ ওটা তো আমার একটু ভয়ই করে, আমি কেন ওর মধ্যে থেকে ঢুকতে যাই। আমি ওকে বাইরে থেকে বলছি 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 অনেক রকম এটা করো ওটা করো সেটা করো করতে করতে হ্যাঁ কেটেছে। মেয়েটা বলছি কেটে, কিন্তু ওকে আমি একটা জায়গার মধ্যে রেখেছি, এর বাইরে তুমি যাবে না, সোল তোমার বাইরে আছে, তুমি কিন্তু এর বাইরে যাবে না। এবার আমি তোমাকে যা যা বলছি, প্রায় 10-15 মিনিট ধরে চললো যুদ্ধ। এবার যখন কাটলো, একটা জিনিস কাটলো, ও তো ওই দিকে থেকে গেল না, হঠাৎ এই মেয়েটা না কাঁদতে শুরু করলো। মেয়েটার মা বাবা বসে আছে, আর কী হলো তোমার? না ও চলে যাচ্ছে, আমার ভীষণ কষ্ট লাগছে, ওর চোখের দিকে তাকাচ্ছি, কত মায়া ওর মধ্যে। আর তুমি এই মায়া জালে জড়িও না, ওটা কিন্তু আগের জন্য, তুমি এখন জীবিত, তুমি ওটা ভাবো, ছেড়ে দাও, ওকে যেতে দাও যেতে দাও, ওকে তুমি বলতে থাকো। বলে আমি কিছু কিছু বললাম, তুমি এগুলো বলো, বলে যাও, পরের জন্ম হবো, এরকম বলতে থাকো। করতে করতে দেখো নিজেই যাবে, দিতে 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 তারপরে ব্যাগ হতে হতে দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। এবার মেয়েটাকে আমি বের করে যখন আনলাম, ঠিক হয়ে গেল, ও সুইসাইডাল টেন্ডেন্সিও চলে গেল, সব চলে গেল। কিন্তু এবং তার মনে ছিল যে যা 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 ঘটনা ঘটলো এর মধ্যে। সব সব এখনও জিজ্ঞেস করলেও গড় গড় করে বলে দেবে ঘটনাটা। উনি মানে নামটা বলতে চান না ক্যামেরার নামটা সামনে। বলতে চায় না। আর ওটা আমি কেন, এখনও খুব ভালো, ও রোজগার করছে ভালো, ওর অনেক পেশেন্ট আছে, হেন আছে তেন আছে, সবই আছে, কিন্তু একদম মানে পুরোপুরিও চেঞ্জ হয়ে গেল, পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। দিদি, এই যে কট কাটিং এর ব্যাপারটা, মানে এই ধরনের ঘটনা কি আপনি এর আগে আরো দেখেছেন? করেছি, কদিন আগে আরেকটা করলাম আমি। একটি মেয়ে, তার ওরকম একই রকম ব্যাপার, কোথায় কী ছিল অত বলছি না, বড় ব্যাপার ওটা একটা। তোর মা এরকম বলো, ওর একটা অদ্ভুত মানে মাঝরাতে উঠে ভয় পায়, অত হাসাহাসি করে না, কথা বলে না, একটা কিছু আছে, এনার্জি বুঝতে পারি আমরা। তো সেই মেয়েটা খুব সুইট মেয়েটা। তো যাই হোক, ওর আমি বললাম চলো তোমার কি মনে হয়? বলছে হ্যাঁ আমার মনে হয় একটা কিছু আছে, আপনি দেখুন। তো ওকে যখন আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওকে, আমি তো জানি না কি, তারপরে আমি বললাম তোমার যেটা ফিল করো যে তোমার সাথে কেউ আছে, দেখো তুমি তাকে দেখতে পাও কিনা, দেখো তো তুমি দেখতে পাও কিনা। ও যাকে দেখতে পেলো বলছে হ্যাঁ একজন কেউ আছে, আমি ফিল করতে পারছি আমার শরীরের মধ্যে কিছু একটা আছে। এবার আমাদের টেকনিকে ওইটাকে টেনে বের করে বাইরে আনা হয়, তুমি দেখো কাকে দেখছো, কি দেখছো। তখন মেয়েটা, ও ছোটোবেলাকার, আমি এখানে নাম বলছি না, একজন কাউকে দেখলো যে আগুনে পুড়ে মারা গিয়েছিল। ছোটোবেলায় একজন খুব প্রিয় একজন কাউকে দেখেছে যে আগুনে পুড়ে মারা গেছে, সেই একজন টিচার আর কি, সেই টিচারের নাম ধরে মেয়েটা চেঁচাতে লাগলো, ইনি তো ওই আন্টি, উনি তো ওই আন্টি। তো আমি বললাম ও তাহলে কি তুমি দেখো তো তোমার সঙ্গে কোনো কানেকশন আছে? বলছে হ্যাঁ আমার সঙ্গে একটা কানেকশান ওনার আছে। তাহলে এবার এটাকে তুমি কাটো। কিছুতেই কাটবে না, ও কাটবে না। আল্লাহ না তোমাকে কাটতেই হবে। তারপরে যাক অনেক কাণ্ডকে যখন কাটালাম, আবার সে না, উনি বলছেন যে আমাকে এরকমভাবে তুমি আমি তাহলে কোথায় যাব? তোর কাছে আমি একটু শান্তিতে ছিলাম, আমাকে কেন তুই দূর করে দিচ্ছিস তোর কাছে? না আমি ওকে ছাড়তে পারছি না, আন্টি কাঁদছে, আমি ছাড়তে পারি না। না তোমায় করতেই হবে। তাহলে একটা কাজ করো, তুমি ওনাকে জিজ্ঞেস করো আপনি কিসে শান্তি পাবেন, উনি কিছু তোমাকে বলেন কিনা দেখো, যে তোমারও তো, তোমাকে যদি উনি ভালোবাসেন তো তোমারও শরীর খারাপ হচ্ছে তো, তো ওনাকে তখন উনি কিন্তু বললেন অমুক জায়গাতে গিয়ে এই রঙের শাড়ি দিয়ে অমুক মন্দিরে গিয়ে আমার নামে পুজো দাও, আমি আমার মানে আত্মার শান্তি চাই। করেছিল না, গিয়ে পুজো টুজো যখন দেওয়া হলো, মেয়েটা এখন একদম নর্মাল, ওর আশেপাশে কোনো এনার্জিটা নেই। এটা দেখো সঙ্গীতা, এটাতে হবে কি, অনেকে তন্ত্র পুজো টুজো কত বিশাল ব্যাপার হবে, এটা ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট। তারপরে ওর মা একটা সন্দেহ হতে লাগলো, ম্যাডাম একটু আরেকবার দেখবেন কি যে সত্যি ওটা আছে কিনা। খুবই স্বাভাবিক, সন্দেহ বলবো না, বললো একটু ক্লিয়ার করুন। আরেকদিন আমি বসলাম, তুমি দেখো তো। বলছে না আর কেউ নেই, আমি একদম একলা আছি, কেউ আর আমার কেউ নেই। পাশে, একদম ঠিক হয়ে গেল সে।
খুব করে হাসছে, কথা তার মানে বলছে। প্র্যাকটিক্যালি স্পিরিটরা প্রবলেম ক্রিয়েট করে। করে করে হাবি হয়ে দাঁড়ায়, একদম পাশে এসে দাঁড়িয়েও থাকে, এরকমও দেখা যায়। মানে আরেকটা কদিন আগে একটা ঘটনা ঘটলো, ঠিক তারও সে একটা অনেক বড় পূর্বজন্মে তার ঘটনা আছে। কিন্তু এবার ওকে স্ক্যান যখন আমরা করছি, ও একটা ঘটনা দেখতে আমার কাছে শুরু করেছিল। শুরু করতে গিয়ে তখন বললো যে না, আমার মনে হচ্ছে আমি ঢুকতে পারবো না, আপনি এটা কাউকে দিয়ে দেখান। যখন আমি দেখাচ্ছি, একটা বিরাট ঘটনা, অন্যায় করেছে, অন্যায় হয়েছে সেটা ছিল। তখন যে দেখছে সে বলছে আমি তো দেখছি ওর পেছন দিকে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যেটা ওর দাঁড়িয়ে নেয়, মানে হয় না, কাঁধের ওপরে ভর দিয়ে আছে। তোকে জিজ্ঞেস করছে আপনার কোমরে আর পিঠে ব্যথা হয় না? বললো হ্যাঁ হয় তো। বলছে আপনার বোঝা হয়ে আছে তো আপনার শরীর, ও না সরলে আপনার হবে হবে কী করে? আপনার জীবন শারীরিক কষ্ট, প্রতি মাসে হসপিটালে যেতে, ইয়াং একটা মেয়ে, তার ছোটো একটা ছেলে আছে। তো করতে করতে বললো তাহলে এবার আমাকে আপনি ক্লিনিক্যাল হিপনোথেরাপি করে আমাকে এটা করান, ঠিক করেন। এবার যখন আমি ওকে ক্লিনিক্যাল হিপনোথেরাপি করাতে গিয়েছি, ও তো ঢুকবে কি, ও তো ঢুকে তো গেছে, কিন্তু ওর শরীর এত ভারী, পা এত ভারী, নড়তে পারছে না, যন্ত্রণা হচ্ছে। তখন বলছে ম্যাডাম আমি কিছুতেই কিছু করতে পারছি না, আপনি আমাকে বের করুন, আমি পারছি না ঢুকতে। তখন আমার যেন বলি না, আমাদের হয় কি, যখন আমরা পাস্ট লাইফ দেখায় বা এরকম কিছু দেখায়, তখন আমরা একটা আমাদের স্পিরিট গাইডকে ডাকি, আমাকে হেল্প করো, তারা একটা কিছু একটা হেল্প করে আমাদেরকে, যেটাতে তৎক্ষণাৎ একটা বুদ্ধি এসে যায় মাথাতে, যেটাতে আমার হয়তো পড়াশোনা আমার সিলেবাসে নেই, কিন্তু ওটা এসে গেল একটু মাথায়। তখন আমি কি করলাম, ওকে অনেক রকম টেকনিক নিজের মনে ঠিক করলাম, চলো তো তোমার শরীর থেকে তাকে বের করছি, ইউনিভার্সে চলে যাচ্ছে, অনেক রকম কথা বলতে বলতে যে তোমার আছে তাকে বের করছি, বলে 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 মেয়েটা আস্তে আস্তে বলছে আমার পা নাড়াতে পারছি না ম্যাডাম। ও তখন জ্ঞানে চলে এসেছে, বলছে প্রচণ্ড ব্যথা করছে, আমি পা নাড়াতে পারছি না। আর চলো তোমার পাটাকে আমি ঠিক করি। অনলাইনে চলছে, এনার্জি দিতে 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 বলছে হ্যাঁ আমি লাইট ফিল করছি, করতে 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 বলছে আমার মাথা ব্যথা করছে। আর আমি ঠিক আছে, আমি ক্যামেরা অফ করে দিচ্ছি, তুমি ঘুমো। ওর হাজব্যান্ডকে বললাম ওকে এখন ডিস্টার্ব করবে না, কিছুক্ষণ পরে তুমি ওকে 1 কাপ গরম দুধ টুধ কিছু খাইয়ে দেবো। বলো ঠিক আছে। 5 মিনিটের মধ্যে হাজব্যান্ড ফোন করে আমাকে বলছে যে ও উঠে বসে আছে, ওর ব্যথা ট্যাথা আছে, অতটা নেই, কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো ঘরে আমাদের। বললাম কী হলো? বলছে আমাদের ঘরে কোণে একটা ভারী একটা ক্রিসমাস ট্রি বহুদিন ধরে রাখা আছে, যেই আপনি ওকে এটা করলেন ধারাম করে ওটা পড়ে গেল, ক্রিসমাস ট্রিটা পড়ে গেল। আমরা খুব অবাক হলাম যে এটা কী করে পড়লো। আলাম দেখো ছোটোবেলাতে প্ল্যানচেট করেছি আমরা, তখন আমরা বলতাম স্পিরিটকে যে যে যাচ্ছ যখন একটা কিছু প্রমাণ রেখে যাও। দেখিয়ে দিয়ে যাও, হয়তো সেটাই হবে। আমি মেয়েটাকে বললাম, তুমি নিজে কীরকম ফিল করছো? বলছে আমি ভালো লাগছে, দেখি কালকে সকালে উঠে বুঝবো কেমন। বললো না, ঘরের মধ্যে যে আমার যে ঘাড়ে ভরটা ওটা লাগছে না, আমি অনেকটা আরাম লাগছে, ঠিক লাগছে। এবারে মেয়েটা আমাকে আবারও বললো যে একটু আরেকবার ক্লিয়ার দেখবেন যে গেছে কি গেছে না। তো আমি বললাম আমি কিন্তু ওটা দেখতে পারি না, আমি কাউকে দিয়ে দেখাচ্ছি। তখন আমি যাকে দিয়ে দেখান সে বলল বেরিয়েছে, ওর শরীরে নেই, কিন্তু ঘরের একটা কোণায় আছে এনার্জিটা, একটা কোণা। এবার ওকে কে জিজ্ঞেস করবে কি করতে হবে? ও চাইছে মুক্তি, এর শরীর থেকে বেরিয়ে গিয়ে মুক্তি চাইছে। এবার তখন আমি বললাম এবার ওকে জিজ্ঞেস করো। এবার ও কিছু বলল, এই এই দিনে, এই দিনের মধ্যে এই এই কাজগুলো করলে আমার আত্মা মুক্তি পেলে তুমিও শান্তি পাবে। ওই মেয়েটা করলো, করে বললো আমি এখন অনেকটা ভালো আছি, করা যায় এটা। এটাতে ক্লিনিক্যাল হিপনোথেরাপি মানে এত অদ্ভুত কাজ করছে। কিন্তু যখন ওই বেশি ভূত প্রেতের ব্যাপার বলে আমি একটু ভয় পেতে, আমি আমার বাড়িতে করাতে চাই না, আমার ভয় লাগে যে বেরিয়ে যাবে এটা কোথায়, হয়তো আমার বাড়িতে হ্যাঁ। ঢুকে বসে থাকলো, ওর শরীর থেকে বেরিয়ে ওর বাড়িতে ঢুকে আছে ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে এলে আমার বাড়িতে হতে থাকে, বলাই যায় না। দেখো ভয় তো করে, যাই হলে যখন দেখছি চোখের সামনে ঘটনাগুলো ভয় তো করে, কিন্তু ওই প্রোটেকশন নিতে থাকি। আমরা ভয় নেই, প্রচুর প্রোটেকশন নেই, প্রচুর প্রোটেকশনের মধ্যে থাকি আমি। মানে অন্য কোনো আমি মন্ত্রতন্ত্র ছন্ত্র আমি কিচ্ছু জানি না, কিন্তু কিন্তু ডিভাইন এনার্জির প্রোটেকশন থাকে আমার কাছে। আপনি আমরা অফ ক্যামেরা যখন কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে এমনও হয়েছে যে একটা স্পিরিট বহু বছর অপেক্ষা করেছে। হ্যাঁ, ওইটা একটা অদ্ভুত। আগের জন্মে মেয়েটা, এই জন্মে মেয়েটাকে ওর মা কোনো জিনিসে উন্নতি হতে দেয় না। ওর মা যেই বলে আমি এরকম চাকরি জয়েন করছি, এমন একটা কিছু হয়ে যায়, মেয়েটা অসুস্থ হয়ে যায়, আর কিছু করতে পারে না। বলছে আমি বুঝতে পারি না যে মা এটা আমার সঙ্গে কেন করে। আলাদা আলাদা স্টেজ থাকে।
আমি জানতে চাই যে আমি মার কাছে এটা কেন এরকম হয়। তো দেখা গেল যে আগের জন্মে যে এই মা ওর ঠাকুমা ছিল। ওর ঠাকুমা আর এটা একটা ছেলে ছিল, এটা একটা ছেলে ছিল। তার জয়েন্ট ফ্যামিলির মধ্যে তো এই ছেলেটার যে বাবা মা রোজগার করতো না, কিন্তু কাকারা রোজগার করতো, তাই জন্য কাকারা খুব আরামেই থাকতো। যেহেতু এর বাবার রোজগার ছিল না বলে ওর মাকে বাড়ি রান্না বান্না এসব করানো টরানো কাজগুলো করতো। আর এই ছেলেটাকে পছন্দ করতো না, গরিব এরম ভেবে। তো এর একটা দুঃখ হতো, সবাইকে ভালোভাবে রেখেছে ঠাকুমা, আমাকে কেন এরকম হয়েছে। এমনকি এমন কিছু একটা বিষ মতন কিছু খাইয়েও দিয়েছিল ওকে, ওর শরীরটাকে নষ্ট করার জন্য, এসব অনেক কিছু দেখেছে। এবার ছেলেটা যখন একটু বড় হলো, তারপরেও একটু বন্ধু বান্ধবদের সঙ্গে থেকে নেশা ভাঙ করতে করতে ওর জীবনটা কেমন হয়ে গেল, ও শেষে সুইসাইড করলো। তার আগেও ঠাকুমা মারা গেছে, বেশ কিছু বছর আগে ঠাকুমা মারা গেছে। প্রায় ও যখন মনে করো প্রায় 18-19 বছর বয়সের হয়েছে, তখন প্রায় তারও 10 বছর আগে কি 12 বছর আগে ঠাকুমা মারা গেছে। ও করতে করতে বলছে, আমি তোমার সন্তান হয়ে জন্মাবে, তোমাকে আমি দেখাচ্ছি মজা, তোমার জন্য আমার জীবনটা শেষ হলো। বলতে বলতে ঠাকুমাকে ভাবতে ভাবতে করেছে, আল্লাহ এবার তোমার সোল, তুমি তো মারা গেলে, তোমার সোলটা কোথায় যাচ্ছে দেখো। বলি না আমার সোল, ও বলছে সোলটা গিয়ে মামার বাড়ির চারপাশে ঘুরছে। কোন মামা বাড়ি এলো আবার কোথা থেকে? বলি মামা বাড়ি, আমার মায়ের বাবার বাড়ি। তুমি ঘুরছো কেন? তুমি যে বললে তোমার মায়ের সন্তান হয়ে জন্মাবে। হ্যাঁ, মা তো এখন স্টুডেন্ট, মা তো কলেজে যাবে, বিয়ে করবে। তার তো বেশ 5-6 বছর বয়স। হ্যাঁ, আর তুমি কী করছো? বলছে আমি বাড়ির পাশে ঘুরছি। তুমি জন্ম তো নিচে বলছে, কী জন্ম নেবো কি? ভাবরে আমার কষ্ট, আমি জন্ম নিতে পারছি না, আমি অপেক্ষা করছি। আমি জানি না যে সোলের এরকম কষ্ট হয়, সেটাও জানতাম না। বলছি আমি কী কষ্ট, কীরকম কষ্ট হয় তোমাদের? বলছি ঠিক বোঝাতে পারছি না ম্যাডাম, জন্ম নিতে চাইছি কিন্তু নিতে পারছি না, আমি অপেক্ষা করছি ওর জন্য। সেই মা বিয়ে হলো, বিয়ে হয়ে আরেকটা, সেটা আমি বলছি না, একটা অন্য ব্যাপার ছিল। কিন্তু বিয়ে হয়ে যখন মা কনসিভ করলো, কিন্তু মা চায়নি সন্তান। হ্যাঁ, তো অনেকভাবে চেষ্টা করেছে। বলছি কি আমি এমন ঢিঁট ছিলাম যে আমাকে কেউ মারতে পারবে না, আমিও সন্তান হয়েই জন্মাবো। আমিও সন্তান হয়ে জন্মালাম। জন্মে এখন যে আমি আর জিজ্ঞেস করলাম না কি রিভেঞ্জ, সেটা পার্সোনাল ব্যাপার। কিন্তু বললো আমি এসে জন্মেছি। একটা কথা আমি বললাম যে তুমি তো রিভেঞ্জটাই বা কী করছো, কারণ উল্টো তো তোমারই উপরে উনি প্রেশার ক্রিয়েট করছে, তোমাকে উঠতে না দেয়। তো বলছে না, এবার আমি বুঝে গেলাম না যে মা আমার জীবনে উন্নতি চায় না, যাতে আমি যে বড় চাকরি করলে ওনাকে একলা কে দেখবে, ওনার কাছে আমার ফিরে যেতে হবে, এগুলো মা যে চেষ্টা করছেন, ওটা ওকে আমি স্ক্যান করালাম। ও গেলে একটা পাউডার খাওয়াই ওকে ওর মা শরবতের সঙ্গে, তাতে ও যা ওর মনের কথা সেটা বলতে শুরু করে। কোনো তান্ত্রিক ওর মাকে ওই জিনিসটা দিয়েছে। ও হয়তো বলছে আমি একটা চাকরি জোগাড় করেছি, খুব ভালো চাকরিটা হবে আমার জন্য, আমি কলকাতায় সেটেল করবো, এসব গিয়ে বলে ফেললো। এবার মার সঙ্গে সঙ্গে তান্ত্রিককে দিয়ে ওই কাজটাকে বন্ধ করিয়ে দেয়। বলছে এবার আমি বুঝতে পারলাম না মা আমার জন্য কী হচ্ছে, এবার দেখি আমি কি করতে হয়। বুঝে গেল ব্যাপারটা। এরপরে আমি আর জানতে চাইনি কি হয়েছে না হয়েছে। কিন্তু যখন অনেকে বলে যে সোল নিজে চুজ করে আমি কোথায় জন্ম নেয়, ওটা আমার মতে সেটা কি করে সম্ভব হতে পারে? সবাই তো চাইবে ভালো বাড়িতে জন্ম একদমই নেয়। তাই, সবাই তখন ভালো ভালো জায়গা হ্যাঁ, ভালো খুঁজে বলে চুজ জন্ম। করবে। কিন্তু আমি একটা জায়গায় যে কেউ আমাকে একটা এক্সপ্লেন করেছিল যে মনে করো কোনো একটা কেউ কারো দুঃখ দেখছে, ওরে বাবা এরকম কষ্ট কি করে এরা কাটায় জীবনটাকে, এইটাই যদি ওর মনে হতে থাকে, এবার ওই জীবনটাতে এনে ওকে ফেলা হয়, দেখো কিভাবে কাটায় ওরা। মানে এখানেও ল অফ অ্যাট্রাকশন কাজ করছে। বলছে তো তাই। কিন্তু আমি আমি যদি সোল হয়ে থাকি, তা আমি তো ভাববো আমি আম্বানি ফ্যামিলির মতন এটা কোথাও জন্ম নেব। আমি তো ওরমই ভাববো, আমি কেন একদম। ভাববো আমি সাধারণ হব, তাই না? সুতরাং এইগুলো কিছু কিছু না মানে হিসেবে মেলে না আমার। আর হিসেবে মেলে না মানে এর কোনো বইও নেই, এ একরকম বলবে ও একরকম বলবে, এখানে মানে আমার মন যা বলছে সেটাই ঠিক, তা আমার তো মন বটে। যেটা বলছে সেটাই ঠিক। কিন্তু ওই হিসেবে নিজের ইচ্ছে, আমাদের যে স্যারের কাছে আমি শিখেছি, ডক্টর এন কে শর্মার কথাই আমি বলছি, উনি অনেক জায়গায় বলেন সোল তো খুঁজে বের করে নিজের ইচ্ছে মতো জন্ম নেয় না। আমি কিন্তু মনে করি না সেটা। দেখো কেউ কিছু আমার টিচার গুরু হয়েছে বলে আমাদেরও তো একটা কিছু এতদিনের অভিজ্ঞতাতে আমরাও তো বুঝতে পারছি কোনটা কি হওয়া উচিত, কোনটা হওয়া উচিত। উনি যেটা বলছেন হচ্ছে, কিন্তু এইটা আমি একদমই মানতে পারবো না, নিজে আমি চুজ করে আমি নিজের ইচ্ছে মতন জন্ম। তাহলে গরিব দুঃখী কষ্ট এরকম পঙ্গু লোক, অন্ধ লোক এরকম হয় না, এরকম হয় না। কী করে উনি বলেন আমি জানি না, খালি উনি না অনেকেই বলেন।
অনেকেই কথা ব্রায়ান ওয়েজের বই তুমি পড়ে দেখবে কিভাবে কিভাবে কত রকমের কথা বলে। এমনকি আমি যেটা সবথেকে অবাক হই, পূর্বজন্ম টূর্বজন্ম সেগুলো না হয় আমি কি দেখছে না দেখছে স্বপ্নের ঘুরে দেখছি কি কী ধরছে আমি সেটাকেও মেনে নিলাম। সব থেকে আমি অবাক হয়ে গেছি জানো, পেটের মধ্যে বাচ্চারা বসে বসে যা ফিল করে সেটা মানে ভাবতে পারবে না। মার উপরে বাবা অত্যাচার করেছে, মায়ের হাত মুড়কে দিয়েছে, মাকে কিভাবে মেরেছে। ওই বাচ্চাটা যখন জন্ম নিল, ওর মায়ের ওপর ওই জন্ম নিয়ে, তাহলে তুমি কি বলবে যে ওর বাবার হাত মুচকে দেবে, বাবাকে মারবে? তা না, ও নিজের মাকে সহ্য করতে পারে না। এবার আমরা বলবো কেন মাকে সহ্য করতে পারবে না? ওর মাকে তো কেউ একজন অত্যাচার করেছেন। হ্যাঁ, মা বলছে আমার ছেলে আমাকে এতই অপছন্দ করে যে আমাকে অন্য জায়গায় থাকতে হয়। এবার আমরা যখন দেখছি ওর ব্যাপারটা যে এটা কী করে, উনি বলছেন কিন্তু আমার ছেলে আমাকে খুব ভালোবাসে। সেটা কি বলছেন আপনি? দুটো মিলছে না ঠিক ব্যাপারটা। বলছে আমি মা তো আমি বুঝতে পারি। এবারে ব্যাপারটা কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে এখনকার যে ছেলে, সে ইংল্যান্ডে, ওরা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, কিন্তু এই যে মায়ের ওটা সৎ ভাই ছিল, এই ছেলেটা ছিল সৎ ভাই ছিল। মা যখন জানতে পারে যে ওর বাবা এই সৎ ভাইকে সমস্ত প্রপার্টি দিয়ে দিয়েছে, তখন এই মা মানে দিদি আর কি, ও তখন প্রপার্টিগুলো কাগজগুলো চুরি করে নিজের নামে করতে যায়। এটা উনি ধরা পড়ে যায়। এবার যখন ধরা পড়ে যায়, এই জন্মের ছেলে যে ওর ভাই ছিল, ভাইকে উনি বিচ্ছিরিভাবে মারেন আর কি। সেই সময় ছেলেটা বলছে প্লিজ ডোন্ট কিল মি, আই ওয়ান্ট টু লিভ, প্লিজ, এই কথাটা বলেই যাচ্ছে, কিন্তু উনি নিষ্ঠুরভাবে তাকে মারে। ওই বাচ্চাটা যখন এখন জন্মেছে তো ওর মাকে তো সহ্য করতে পারবেই না। কিন্তু এটা একটা মজার ব্যাপার হলো, আমি কেন তোমাকে বলছি উমের কথাটা, ভদ্রমহিলা বলেন আমি নিজে দেখব না, আপনি কাউকে দিয়ে দেখান। আবার যাকে দিয়ে আমি দেখাচ্ছি সে এত ক্লিয়ার বলছে, আমাকে বলছে আমার স্টুডেন্ট, ম্যাম ওনাকে জিজ্ঞেস করুন ওনার ছেলে কি ওনাকে হাত মুড়িয়ে এইভাবে মারে যেভাবে ওর বাবা ওকে মারতো ওর মাকে? বলে একদম ঠিক, ভদ্রমহিলা বলছে একদম ঠিক, কিন্তু আপনি কি করে বুঝছেন? জিজ্ঞেস করছি। মেয়েটা বললেন তুমি কি করে বুঝলে? বলছে আমি দেখছি যে একটা বাচ্চা এমনি করে শুয়ে বসে আছে পেটের মধ্যে, আর কথা নাই, যখনই একটা কিছু ও মেয়েটা বললো যে আপনার তো যখন বাচ্চা পেটে ছিল তখন তো আপনার উপর অত্যাচার হতো। একজন ভদ্রমহিলা, হ্যাঁ, আমি কি করে জিজ্ঞেস করবো? বললাম যে ও বলছে যে এরকম আপনার উপর কি কোনো, যে হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে মারধর করতেন। তাই বললাম তুমি কি করে বুঝছো? তখন বলছে ওকে যখন ওনার উপরে যখন এই বাচ্চাটা না এটা এরকম 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 করছে, মানে কষ্ট হচ্ছে আর সেটাকে হাতটাকে এরকম করছে, চোখ বন্ধ তো, ঠিক ওই রকম স্টাইলে মাকেও মারে, ওটাও শিখে নিল পেটে বসে বসে, স্টাইলটাই ওরকম। আরেকটা ছেলে যখন আমাকে বলেছিল যে আমি কেন মেয়েদের মতন হাঁটবো, সেটা আরেকটি ছেলে, তাকে আমি বললাম তুমি ওকে ওকে আমি নিজেকে দেখাচ্ছি। ওই ছেলেটা বললো ওকে আমি 3টে জন্ম নিয়ে গেলাম, 3টে জন্ম নর্মাল ছেলে, একটা সংসার আছে, ফ্যামিলি আছে, বাচ্চা। আমি বলি এই জন্মে এরকম মেয়েদের মতন ওর হাবভাবটা কেন? তখন লাস্ট জন্মতে বলেন তোমার সোল কী রং বেরোচ্ছে? বললো আলে এবার তুমি কোথায় জন্ম নিচ্ছ? বলছে আমার মায়ের পেটে, আমি এই জন্মে মায়ের পেটে। তাই বললাম তোমার মা কি মেয়ে চাইছিলেন? বললো না, মা তো পুত্র সন্তান চাইছেন। আর তোমার বাবা কি কন্যা সন্তান চেয়েছিলেন? বললো না, আমার বাবাও তো পুত্র সন্তান। আর তুমি কি নিজে? বলছে আমি ছেলে। তাহলে তোমার কেন বাইরে কারণ এটা মনে হচ্ছে কেন? বলছে ওই যে বাইরে থেকে দেখছি আমার কাজিন সিস্টাররা কি সুন্দর সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, আমার ওই রকম আমি মনে মনে ভাবছি আমি বাইরে এসে ওই রকমভাবে সাজবো, ওই রকমভাবে জীবনটা কাটাবো। পেটের ভেতর থেকে বসে যে তারা ওই যে বলতো না যে বাচ্চা যখন পেটে থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো সব শুনতে পায়। আমার এইটাতে আমি আরেকটা জিনিস আমি নিজে ভাবলাম যে এটাও তো আমার একটা চোখ খোলা একটা ব্যাপার। পেট উমের মধ্যে তো বাচ্চাদের চোখটা বন্ধ থাকে, তাহলে দেখে কী করে? তার মানে থার্ড আই বলে কিছু একটা আছে। ইনটিউশন আলাদা, ফিলিংস আলাদা, কিন্তু দেখছে কী করে সে? তার মানে আমাদের ভেতরে একটা থার্ড আইয়ের কোনো একটা ব্যাপার আছে, যেই জন্ম নেয় ওইটা বন্ধ হলো, এটা খুলে গেল। এটা আমি কোথাও বইয়ে পড়িনি সঙ্গীতে, ওটা আমার মন বলতে লাগলো যখন আমি দেখলাম পেটের ভেতর থেকে এরমভাবে কী করে দেখতে পাচ্ছে? মারধর করছে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে পাচ্ছে কী করে?
সত্যিই তো এটা খুব অবাক করা ব্যাপার। শুনতে পাচ্ছে সেটা স্বাভাবিক, হতেই হুম, পারে। হুম। কিন্তু দেখতে পাওয়াটা তো স্বাভাবিক নয়। দেখতে পাওয়া আর দেখার কথাটা আর আমি যখন ওটা লিখেছিলাম, ওই ছেলেটা লিখলো, থ্যাংক ইউ ম্যাডাম আমার ঘটনাটা বলার জন্য। পরে আমার সঙ্গে কথাও বলেছে। এবং তার আরেকটা ব্যাপার ছিল যে ও আমাকে কেন দেখতে বলেছিল, ওটা কিন্তু এটা ও কেন সেটা না, ও বলেছিল যে ওর বাবা শেষ জীবন পর্যন্ত ওকে মাফ করতে পারেনি, ওর সঙ্গে ভালো ব্যবহার করেনি। সেটা আমি মেনে নিতে পারি না ম্যাডাম। সেইটা আমার কাছে খুব কষ্টে যে বাবা মারা গেছে, কিন্তু আমি বাবাকে বোঝাতে পারলাম না। ওই সময়টাতে আমি ওর বাবার সোলকে নিয়ে এসে ওকে দিয়ে বোঝালাম। বাবা কেউ বোঝালো যে ওর জীবনে, তুমি বলো তোমার বাবাকে যে এটা তো তুমি নিজে হওনি, ভগবান তোমাকে এভাবে সৃষ্টি করেছে, তোমার কি দোষ, বাবাকে বোঝাও। তখন বলছে যে আমি একটা 21 বছরের ছেলে, এখন ছেলে 36-37 মতন। বলছে আমি বসে আছি, বাবা আমার সামনে আছেন, বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমিও কাঁদছিলাম। বাবা কেন কাঁদছেন? যে বাবা বলছে তুই তুই যখন ওরকম ছিলি তখন যদি আমাকে তোর মতন কেউ বোঝাতো, আমি তোর সঙ্গে ব্যবহারটা করতাম না। এই যে বাবা ওকে ক্ষমা করে দিল, তারপরে ছেলেটা বললো ম্যাডাম আমি ভীষণ 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 ভালো আছি, বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে। জীবনটাই ওর আনন্দে ভরে গেছে একদম। এইগুলো আমি তখন ভাবি, এই যে পাস্ট লাইফ, এই যে ক্লিনিক্যাল হিপনোথেরাপি, এগুলো ডাক্তার তান্ত্রিকের কিন্তু ঊর্ধ্বে। হয়তো তন্ত্র সাধনা লোকেরা বিরক্ত হবে না আমার কাছে, কিন্তু ডাক্তাররা বিরক্ত হবে না, কারণ ডাক্তাররাও তো দেখছে এসে। ডাক্তাররাও আসেন দেখতে। ডাক্তাররাও দেখতে আসেন আমার কাছে, ডাক্তাররাও দেখতে আসেন। ওদেরও তো জীবন আছে না, ওরাও তো জীবন দেখবে। কারণ দেখো এখন ওরা পুঁথিগত বিদ্যা নিয়ে ডাক্তার, মানুষ তো আমরাও। আমি তো ডাক্তার হলে আমি ভাবলাম যে না, এরকম কেউ হতে পারে না। পরে সবারই মনের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমি দেখতে চাই করে। কিন্তু ওই যখনই ওইটা আমার কাছে খুব অবাক লেগেছিল, তার মানে জন্ম হলেই বাচ্চাদের চোখ খোলে আর থার্ড আইটা বন্ধ হয়ে যায় আমাদের, তখন আর আমরা কিছু দিব্য দৃষ্টিটার আমাদের হয় না তখন আর কি। অনেকে পারেন ভবিষ্যতে সেটা হ্যাঁ, সেটা প্র্যাকটিসের অনেকেই মাধ্যমে করে, খুলতে। অনেকেই পারে। ধ্যানের মাধ্যমে তো খুলে দেয়, বলে না সিক্স সেন্স গ্রো করে, অনেক কিছু করতে পারে। কিন্তু এইটা আমি একদম 100% শিওর হয়ে গেলাম যে বাচ্চারা দেখে, পেটের ভেতর থেকে দেখে। আপনি ডিভাইন ব্লেসিং এর কথা বলছিলেন, আপনি এঞ্জেলদের কথা বলছিলেন, এই বিষয়টা যদি একটু বলেন আমাদের। এঞ্জেলের তো একটা আলাদাই ব্যাপার আছে। এঞ্জেলের মানে ডানা মেলে এসে সামনে দাঁড়াবে, এটা আমি কখনো বিশ্বাস করি না। কারণ ডানা মেলে এসে যদি সামনে এসে এখানে দাঁড়ায়, আমি তো অজ্ঞানী হয়ে যাবো। কারণ ওই এনার্জি আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। আমাদের ওদের অরার একটা আলাদাই হ্যাঁ, ঘোরের মধ্যে কেউ দেখলো, স্বপ্নের মধ্যে দেখলো, সেটা আলাদা। কিন্তু এঞ্জেলের যেমন মনে করো আমাদের এগুলো তো বাইবেলের এঞ্জেল নিয়ে আমরা কথা বলি। তাই বাইবেলের এঞ্জেলে যেমন মাইকেল, মুসলিমরা মিকাইল বলছে, গেব্রাইল জিব্রাইল বলছে, সব আলাদা আলাদা ব্যাপার আছে। তো আমি নিজে দেখেছি এঞ্জেলের, আমি এঞ্জেলের প্রচণ্ড হেল্প পাই। মানে আমি এঞ্জেল ছাড়া জীবনটা ভাবতে, তুমি যেমন বাবাকে ছাড়া ভাবতে পারছো না, আমি একদম এঞ্জেল ছাড়া, মানে মনে হয় ওনারা আছেন আমার পাশে এবং আমাকে দেখছেন। সেই জন্য আমি নিজে খুব সতর্কও থাকি। কখনো কারোর উপর রেগে গেলাম কিছু না, এঞ্জেল দেখছে, সাবধান হওয়া উচিত, দেখছে, অন্যায় করব না, সাবধান হওয়া উচিত। আমরা যখন কাউকে পাস্ট লাইফে নিয়ে যাই, তখন তাদের সঙ্গে আমরা এঞ্জেলকে সঙ্গে পাঠাই। তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমার সঙ্গে আছে, তোমাকে ভয় পেও না, তোমার সঙ্গে আছে। ওই যে একটা যেই বলি ফিল করতে শুরু করে যে একটা সাপোর্ট এসছে আমাদের সামনে। এঞ্জেলের একটা ব্যাপার আছে, ওনারাও কিন্তু আমাদের পরীক্ষা নেন। আমি যখন ক্লাস করাই স্টুডেন্টদেরকে, আমি বলি ওনারা নিঃস্বার্থভাবে যে আমাদের পাশে আছেন, তোমরা কতটা নিঃস্বার্থভাবে অন্যের পাশে আছো সেটাও কিন্তু পরীক্ষা নেবে। তোমাদের সামনে যেমন এরকম কয়েকটা ঘটনা ঘটাবে, তুমি কতটা কাজ করছো সেটাও দেখতে চাই। নিঃস্বার্থভাবে তুমিও করো। আমার একটা ছোট্ট কথা বলি। আমি মাঝে মাঝে একদিন বলছিলাম যে নিজে নিজে বসে বসে বলছি, দূর আমি একটা বাজে মা, ওই দুটো ছেলে কত দূরে থাকে, একটু ওদের জন্য বসে প্রার্থনাও করি না, খালি ক্লাস আর স্টুডেন্টদের এসব নিয়েই থাকে, আমার মতন বাজে মা হয় না। আমি না নিজে নিজে বলছি, মানে এনার্জিকে কথাটা বলছি বলে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। পরের দিন দেখছি হোয়াটসঅ্যাপে যেমন লোকে মেসেজ পাঠায়, তো জয়া ভট্টাচার্য বলে আমার এক বন্ধু আছে, পুরনো, আমার সাথে যোগাযোগ বহুদিন নেই, হঠাৎ দেখছি একটা মেসেজ এসেছেন, বাবা এই নিয়ে আবার হঠাৎ আমাকে মেসেজ করেছেন কেন। দেখছি কিছু না, হয়তো আমাকে ভুলে আমার কাছে কী লেখাটা এলো জানো, তুমি করো অন্যের জন্য, আমি আছি তোমার জন্য। এলাম, আমি জবাব পেয়ে গেলাম। এর থেকে বেশি আর কিছু হতে পারে না। যার যেটা ভাগ্য নিয়ে আছে, আমি যদি করছি তো উনি করবেন দায়িত্ব, না আমাকে একটা দায়িত্ব দিয়েছে, তুমি এটা করো, আমি তোমার দায়িত্বটা আমি পালন করছি, তুমি চিন্তা করো না। আমি একদম নিশ্চিন্তে থাকি, আমার ছেলেরা অত দূরে আছে, আমি এঞ্জেলকে বলেই যেন সব কাজ হয়ে যায় মনে হয়। কিন্তু না, ডানা মেলে আমার সামনে কখনো আসেনি।
আমি আমার এসে গেল কি, হ্যাঁ কখনো কখনো খুব সুন্দর গন্ধ পায়, ও কর্পূরের গন্ধ পেলাম বা কিছু পেলাম, সেটা মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ একটা কোনো পজিটিভ এনার্জি আমার সামনে দিয়ে চলে গেল, মনে হলো তো উড়ে চলে গেলেন হয়তো পাশ দিয়ে, এরকম হতে পারে। সেটা হতে পারে। ডানা আছে কিনা জানি না, আমরা ভাবি এঞ্জেল মানে ডানা, নাও থাকতে পারে হয়তো। তো এনার্জি তো একটা পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি, আমি সবগুলোকে পজিটিভ এনার্জি ভেবেই ভাবি। তুমি আমাকে একটা কিছু দাও জিনিস, এটাকে নাও, এটার মধ্যে ভালো এনার্জি, সঙ্গে সঙ্গে দেখবে ওটাকে আর পায়ের তলায় ফেলতে পারবে না তুমি। যেই বলে দিলে মানে বলে দিলে, ওটাকে যদি বলে বাবা এটা ছুলে কিন্তু তোমার জীবন গেল, দূর দূর থেকে সব আমরা দেখবো, সেটাকে কেউ হাত দেবো না। আমাদের ভাবনাতেই তো অনেক কিছু লুকিয়ে আছে। সবই তো ভাবনার মধ্যে আছে। কিন্তু এখন আমরা এগুলো করতে করতে একটা জিনিস দেখলাম যে পাস্ট লাইফ 100% আছে, আছে আছে আছে, এবং সেখানে অন্যায় করতে গেলে তার ফল আমাদের ভোগ করতে হবেই। রোগে বিরক্ত হয়ে বলে দেখো কি চুরি চামারি করে কি বিশাল একটা বাড়ি বানিয়ে নিয়েছে, তাহলে আর কি, কোনো দিন একটা ভালো কাজ করেছিল তার ফলটা পেলো, এবং চুরির ফলটাও তো পাবে। কদিন পর তো জেলেও যাচ্ছে সবাই, সবাই কি যায় জেলে? অনেকেই যাচ্ছে, বড় 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 মাথা উঁচু করে সব বসে আছে, পরে তার অবস্থাটা কী হচ্ছে, তো ওদের তো লজ্জা শরম বলে কিছু নেই না, ফিরে এসে আবার থাকলো সেখানে, আবার ভোগ করবে, আবার ভোগ করতে কিন্তু দেখা যায়, ভালোভাবেই দেখা যায়। হ্যাঁ কেউ দেরিতে করে, কেউ তাড়াতাড়ি হয়, দুটোর মধ্যে একটা সে আছে। তো বটেই। অত হিসেবের মধ্যে যাওয়ার দরকার নেই, নিজেরা ভালো থাকলেই হলো, এই আর কি। দিদি, একটা বিষয় আমার মনে অনেকক্ষণ ধরেই চলছে, সেটা হচ্ছে এই যে যখন আপনারা পাস্ট লাইফ দেখান মানুষকে, আপনি তো বহু মানুষকে পাস্ট লাইফ দেখিয়েছেন, কোনো পুরাণের ক্যারেক্টার কখনো দেখেছেন? না আমি কিন্তু এখনও দেখিনি কোনো পুরাণের ক্যারেক্টার, কিছুই কোনো দেখিনি। রাজা জমিদার? রাজা জমিদার তো প্রায় দেখা যায়, কিন্তু সেই রাজা যে বিশাল বিশাল রাজা সেটা কিন্তু না, ছোট ছোট গ্রামেরও জমিদার হয়, ছোট ছোট গ্রামেরও ছোট ছোট রাজা হয়, সেরকম রাজারা কিন্তু, এরকম যে বিরাট বিরাট মোগল আমলের রাজা বা, কিন্তু এটা দেখি অনেকে, একটা কতবারই আমি শুনলাম, আমাকেই লিখেছে একজন যে যা যা দেখি সবাই তো দেখি রাজা, সবাই তো দেখি জমিদার। এলাম না, সবাই না, আমাদের গল্পগুলোর মধ্যে কয়েকটা অমনিও চলে আসে, কিন্তু ওগুলো ছোটো ছোটো জায়গাকার জমিদার, ছোটো ছোটো জায়গাকার রাজা। আর একজন আমাকেও জিজ্ঞেস করলো, কর্ণ দেখেছেন কখনো, মহাভারতের দ্রৌপদী দেখেছেন কখনো? এলাম না, ওরকম এখনও তো দেখিনি, জানি না ভবিষ্যতে দেখবো কিনা। তবে দেবতা, মা কালী, শিব ঠাকুর, মা দুর্গা প্রায় দেখে। একটি মেয়ে আমাকে বললোই যে আপনি আমাকে, যেমন অ্যাস্ট্রা ট্রাভেল করাই আমি কাউকে, সেটা আমি পারি করাতে। কেউ বললো আমাকে গোমুখ নিয়ে চলো দেখিয়ে আনো, কেউ বললো আমাকে মানুষ কৈলাস পর্বত নিয়ে যাও। ওইটা একটা মজা হয়েছিল, আমার ভাইয়ের ছেলে, ও 15 বছর বয়স ছিল, ও কিন্তু কৈলাস পর্বত বলে কিছু জানে না। আমাকে পিছিয়ে পিছিয়ে আমাকে তুমি দেখাও পাস্ট লাইফ দেখানো, চল পাস্ট লাইফ দেখলো। আর তুই কি দেখতে চাস বল? বলছে আমি ডিজনি ওয়ার্ল্ড যেতে চাই, যা হয় বাচ্চাদের মতো। ওকে আমি ডিজনি ওয়ার্ল্ড ঘুরিয়ে টুরিয়ে, তারপরে হঠাৎ মনে হলো যে আমি যেগুলো করি এগুলো কি সত্যি হয়? তো তার মধ্যে আমার মাথাতে চলে এলো কথাটা, আর চল তোকে আমি কৈলাস পর্বত নিয়ে যাচ্ছি। ও তো জানে না কি কৈলাস পর্বত। এলাম দেখ তো, নিয়ে গেলাম তোকে আমি, কি দেখছিস সামনে? বলছি এটা তো পর্বত না, এটা তো একটা ছোট পাহাড়, যার গায়ে কেমন দাগ দাগ কাটা আছে। এই তো চলে গেছে, আর সামনে একটা নীল রঙের জলের পুকুর আছে। ও ওইভাবে বলছে এটা পাহাড়, তাতে গায়ে দাগ দাগ করা আছে, তাহলে তুই যা, গিয়ে ওটাকে গিয়ে টাচ কর, ওখানে কেউ টাচ করতে পারে, তুই যা, তুই গিয়ে টাচ কর। কিছুক্ষণ পরে বলছি বাপরে কি ঠান্ডা, টাচ কর না, কেমন লাগছে, ঠান্ডা, কিন্তু একটা হাওয়ার ঝোঁকা বেরোলো ভেতর থেকে, ওই হাওয়াটা আমাকে জড়িয়ে ধরে আদর করছে। ফুটফুটে ছেলেটা দেখতে খুব সুন্দর দেখতে, তুই এত সুন্দর তো, ওই এনার্জি তোকে আদর করছে বলে। এবার যখন বের করে আনলাম, লাল হাত, ঠান্ডা কনকনে হাতটা, ও খুব ভালো হিন্দি বলতে পারে, তুই না হিন্দিতে কথাটা বল, যেভাবে করেছি। এইগুলো দেখে সত্যি সত্যি তাহলে হয়, হাতটা ঠান্ডা হলো কোথা থেকে? আর ও ঠান্ডা মনে করে ছেড়ে দাও, ফেলে দাও। ও দেখলো কি করে পাহাড় না, ওটা একটা ছোট পর্বত না, পর্বত বলতে ভেবেছে বিশাল পর্বত। বলছে গায়ে দাগ কাটা মতন আছে। আর যাই হোক, তো ঠিক ঢেকে নিলে। আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে যখন আমি, এখন তো মনে করো দম ফেলার ফুরসত নেই পাস্ট লাইফ দেখানোর জন্য, মাঝে মাঝে আমি প্র্যাকটিসে থাকতাম
ছেড়ে দেবো না করি করি, তখন আমি কাকে আর ধরি, আমার হাজব্যান্ডকে ধরতাম। বল ঠিক আছে, তুমি এত লোককে এত কি, তুমি আমাকে জাপানে নিয়ে গিয়ে, আমি যখন জাপানে গিয়েছিলাম তখন ওই ফলসটা দেখিনি, তুই ওই সময়টাতে আমাকে নিয়ে যাও। বললাম ভালো ট্যুরিস্ট, মানে আমি একদম গাইড হয়ে তোমাদের নিয়ে যাচ্ছি। বললাম যে এবার তো টাকা দাও, তোমাকে জাপান দেখাতে নিয়ে যাচ্ছি ফলসের হয়ে দেখে সত্যি সত্যি লোকে যাচ্ছে। একজন আমাকে বললো আমি মা দুর্গার দর্শন চাই, দিদি আমাকে মা দুর্গার দর্শন করান। যে বাবা, মা দুর্গাকে আমি কী করে আনবো, তুমি যাও, তোমার যদি ভাগ্যে থাকে তোমাকে আমি দেখাবো। নিয়ে গেলাম একটা জায়গাতে, বাগান টাগান, কিছু মন্দির টন্দির পাচ্ছি, বলছে না একটা ভাঙা বাড়ি দেখতে পাচ্ছি, এই ভাঙা বাড়ির ভেতরে ঢোকো। তো বলছে ঢুকলাম, একটা বাচ্চা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, লাল পাড় শাড়ি পরা, ছোট্ট একটা মেয়ে, 9 বছর একটা মেয়ে ঘুরছে। তার 9 বছর একটা মেয়ে বলছে, কিন্তু তার একটা তৃতীয় নেত্র দেখতে পাচ্ছি। আর তার কি উমা, তুমি কি ওনাকে বলো, তুমি মাতৃরূপে আমাকে দেখা দাও। আমি কিন্তু কিছুই বুঝছি না, ও যা বলছে যে বললাম, আমি কী দেখছো, বলছে না মায়ের রূপ তো না, ওইটাই বড় হয়ে গেল, লাল পাড় শাড়ি পরে, কিন্তু এটা তৃতীয় না, একজন নর্মাল মহিলা। আমি ও তখনই আমার মনে হলো, তাহলে ইনি কি দশভুজা হয়ে এসছেন তোমার সামনে? বললো না, একজন মায়ের মতন দেখতে এসছে। এইখানে একটা তোমাকে সঙ্গীতে একটা কথা বলি, তোমার মজা লাগবে ব্যাপারটাতে। আমি যখন এরকম কিছু দেখি না, তখন হঠাৎ আমার কাছে অনেক প্রশ্ন চলে আসে, জিজ্ঞেস করি, এই মাকে একটু প্রশ্ন করি তো। আমি তখন বলছি যে ওনাকে আমি কিছু প্রশ্ন করব, উনি দেখো আমার জবাব দেবেন। প্রথমত আমি প্রণাম জানাচ্ছি। মেয়েটা বলে আপনার প্রণাম নিল। কিন্তু বুঝলে কী করে, উনি কি হাত দেখে এরকম করলেন? বলছে না, আপনি যেই বললেন যে প্রণাম জানাচ্ছি, একটা স্পার্ক, পেছনে একটা আলোর একটা স্পার্ক হলো, মনে হলো নিলেন, আপনার ওটা নিলেন। আমি যাচ্ছি, আমার কিছু প্রশ্ন আছে, উনি জবাব দেবেন। বললো দেবেন। বললেন বল। তখন আমি বলছি যে আমরা যে এতগুলো ঠাকুর নানা রকম পুজো করি, গণেশকে অমুককে তমুককে, এগুলো কি সত্যি আলাদা আলাদা হয়? জিজ্ঞেস করছি। বলছে পুজো যাকে করো করো, পুজোটা আসে আমার কাছে, আমি একা, আমি একা। একটা কাউকে ধরে তুমি পুজো করছো, তোমার মনের মধ্যে হচ্ছে যে ও এটাই দেবে, কিন্তু পুজোটা আসছে আমার কাছে, আমি ঠিক করব দেবো কি দেব না। এটা বলতে বলতে তখন মেয়েটা আমাকে বলছে, ম্যাডাম শিব ঠাকুরকে তো দেখছি না পাশে, মায়ের পাশে শিব, শিব পার্বতী তো ভাবে। বলছি তুমি নাকি আইলাম, তুমি নাকি জিজ্ঞেস করো না যে বাবা কোথায় আছেন। বলছি যেই বলছে ওই দেখুন, যেই বললাম দেখছি ভাঙা বাড়ি, বলছে দূরে হঠাৎ মহাদেবকে দেখলাম, নিয়ে ভ্যানিশ, কোনায়, পাশে এসে এলেন না, কোনায় এসে ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ। ঠিক আছে, আলে তুমি হয়ে গেলে, এবার তুমি বেরিয়ে এসো, ভাঙা বাড়ি থেকে তুমি বেরিয়ে এসো, প্রণাম করো মাকে, বেরিয়ে এসো। বেরিয়ে এসে বল, জানেন তুমি এলে তো এই বাগানটাতে? না, আমি তো কেদারনাথের সামনে। আমি বললাম ও, তুমি শিবের দর্শন চাইছিলে তো, যেই তুমি বেরালে তোমাকে শিব নিয়ে চলে গেল, চল আমার দর্শন কর, আমি এখানে আছি। ওইখানে একটা আমি ভেবা, তখন আবার প্রশ্ন আমার মাথার মধ্যে, আলিবে তুমি দেখো তো, তোমাকে আমি সেই সময়টাতে নিয়ে যাচ্ছি যখন কেদারনাথের মন্দির ছিল না, তুমি সেই জায়গাটা চলে যাও, দেখো তো কী দেখছো। বলছে মন্দির নেই, কিন্তু ওই লিঙ্গটা ওখানে আছে, ওই পাথরটা কিন্তু ওখানে আছে, মন্দির নেই। মন্দিরটা তাহলে হলো কী করে? অনেকক্ষণ চুপ করে থেকে বলছে, বেশ কিছুজন লোক পাথর নিয়ে আসছে, কিন্তু একটা কোনো ইনভিজিবল একটা কোনো এনার্জি আছে যে ওনাদেরকে হেল্প করছে, এসে ওই এনার্জিটা ওনাদেরকে হেল্প করছে, ওনারা ওই মন্দিরটা বানাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। আলাম আচ্ছা, তাহলে সেই হয়তো পঞ্চপাণ্ডবের সময়কার যে ছিলেন, তখন ওই বলতো না এলিয়ানরা আসতো, কিছু একটা আসতো। এখন ওই মেয়েটার মাথাতে হয়তো ছিল, গল্পটা যেমন আমরা জানি ওরও মাথায় ছিল, হয়তো এটাও হতে পারে যে ওইটাকেই ও দেখলো। কিন্তু ভাঙা বাড়ি থেকে বেরিয়ে কেদারনাথে পৌঁছে গেল কী করে? যেহেতু শিবকে দেখতে চাইলো বলে মহাদেব বললো আয় এখানে আয়, প্রণাম করো গে। আর তুমি গিয়েছো? বলছে আমার যখন 1.5-2 বছর বয়স, তখন মা বাবারা গিয়েছেন, আমাকে কোলে করেই নিয়ে গেছিলেন, আমার কোনো স্মৃতি নেই। আর তুমি বলো তো ভেতরে কী আছে? তখন বললো না আমি গিয়েছিলাম কিছুদিন না কেদারে, ও বললো, কিন্তু সব মিলল, সব মিলে গেল ব্যাপারটা। স্মৃতিতে কোথাও একটা রয়েছে। হ্যাঁ, আছে তো। সেটা তো কীভাবে, মানে শিব যে আমাদের, শিবের পাশে যে পার্বতী থাকবে সেটা হয়তো না, ওটা তো আমরা একটা ভাবি, লক্ষ্মী নারায়ণ পাশাপাশি থাকবে, এটার পাশে ও থাকবে, ইনি আলাদা উনি আলাদা হয়তো। তাই তো, হয়তো তাই। আমরা জানি না। আমরা কিন্তু যেটাকে মেনে নেব সেটাই, আমরা যেটা ভাববো সেটাই।
এনাকে আমি বাবা বলে ভেবেছি, ইনি আমার বাবা, ইনি আমার মা ভেবেছি, ইনি আমার মা, ব্যাস। আমরা বাবা মা বলতে ভাবি না, আমার মা বাবা আমাদেরকে সবসময় আমাদের পাশে আছেন, এনারাও আমাদের সবসময় পাশে। আমি আগে মা বাবা বলেই ভাববো, ব্যাস হয়ে গেল। যা ভাববো তাই, ওনারা তো বললেন যা বলবে আমি তার জবাব দেবো, তাই জবাব হয়ে গেল। পাস্ট লাইফ নিয়ে অনেকের সন্দেহ থাকে যে পাস্ট লাইফ সত্যি না মিথ্যে, সেটা যদি না দেখে বুঝবে কি করে। দেখুক, দেখতে পেলে খুব ভালো, না দেখতে পেলে অন্যদেরকে দিয়ে দেখি তার জীবনীটাকে আমরা বের করে দিতে পারি। আর সেখানে তখন তখন বুঝেই যাবে যে হ্যাঁ পাস্ট লাইফ বলে একটা কিছু ব্যাপার আছে। এবং পাস্ট লাইফ দেখে নিয়ে যখন বেরিয়ে আসে তখন ওর 100% বিশ্বাসও করে নেয় যে হ্যাঁ পাস্ট লাইফ বলে কিছু আছে। এবং যারা দেখতে পায় না তখন তাদেরকে একটা আমরা সুযোগ দিই, ঠিক আছে আপনার প্রশ্নের জবাবগুলো দিচ্ছি, দেখুন মিলছে কিনা। যখন আমরা কাউকে দিয়ে দেখাই তাদেরও যখন মিলে যায় তারাও তখন বিশ্বাস করে হ্যাঁ একটা কিছু ঘটনা আছে, পাস্ট লাইফ হয়। কি করে হয় জানি না, যেমন আমরা স্বপ্ন দেখি ওই রকমভাবে এটা আমরা জেগে স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নটা একদম রিয়েল হয়। আর যেটা আমরা স্বপ্ন দেখি ওই স্বপ্নটা কিন্তু আমরা ভুলে যাই। কিন্তু এই যে পাস্ট লাইফ যখন লোকে দেখে ওটা কেউ ভুলে না, কেন ওটা একটা কোনো জন্মের সঙ্গে যুক্ত যুক্ত। থাকে। তাই জন্য আর যখন আমরা এখন যে স্বপ্নগুলো দেখি সেগুলো কিন্তু কিছু ফিউচার, কিছু ওই আতঙ্ক, এগুলোকে নিয়ে দেখি। পাস্ট লাইফটা গিয়ে দেখে আসতে হয় আমাদের, যে আমাদের জীবনটা এবং এই জন্মেতে এই ঘটনাগুলো আমাদের কেন ঘটছে সেটা দেখার জন্য আমাকে পাস্ট লাইফে ঢুকতেই হবে। তা নাহলে কিন্তু কেউ বের করতে পারবে না। কারণ জ্যোতিষীরাও তখন বলে দেন এটা আপনার আগের জন্মের কর্মফল ভোগ করছেন, এতটাই জ্যোতিষীরা কিন্তু ভালোভাবেই বলেন কথাটা। এবং তাতে কি হয় ওনারা বলেন, এখন ওনারা এটাও বলতে শুরু করেন পাস্ট লাইফ দেখুন আপনি গিয়ে কোথাও। তাই জন্য অনেক জ্যোতিষী যে আমার কাছে শিখতে আসছে, ট্যারো কার্ড রিডার, জ্যোতিষীরা কেন পাস্ট লাইফ শিখতে আসে, ট্যারো কার্ড রিড করে বলে দিচ্ছে যে ভবিষ্যতে মানে আগের জন্মের ফল, তো কী ফল সেটা বলতে পারছে না, তখন সে পাস্ট লাইফ দেখাচ্ছে। তাই জন্য যখন আমি এখন ট্রেনিং দেওয়া শুরু করেছি বেশিরভাগই দেখি তোমার আসছে জ্যোতিষী, ট্যারো কার্ড রিডার। এবং এটাও বলে রাখি যে ট্রেনিং যে এখন সবাই নিচ্ছে এটা কিন্তু একটা ভালো প্রফেশনাল হিসেবে লোকে নিচ্ছে, কেননা মানুষের আমি যেমন মনে করি এটাতে আছি, যতদিন আমি কথা বলতে পারবো ততদিন আমি চালিয়ে যেতে পারবো। আমি বসতে পারি কি দাঁড়াতে পারি কি শুতে পারি সেটা কোনো ব্যাপার না, আমি কথা বলবো, লোককে দেখাবো, জীবনের শেষ পর্যন্ত আমি দেখিয়ে যেতে পারবো পাস্ট লাইফ। এই জন্য লোকে পাস্ট লাইফ ট্রেনিংটাও নিচ্ছে খুব। একেবারেই। একদম নতুন একটা বিষয় জানলাম আপনার কাছ থেকে, দারুণ মজা লাগলো আমার, প্র্যাকটিক্যালি খুব আনন্দ হলো শুনে। থ্যাংক আর ইউ। আমিও কখনো ট্রাই করে দেখবো সত্যি হয় নিশ্চয়ই কি দেখাবো হয় না। তোমাকে, চলো সময় সবাইকে দেখিয়ে দেবো, কোনো ব্যাপার না। একদিন এসে বসবো, দেখবি যে ঢুকবে সে ঢুকবে। একদম একদম অবশ্যই দিদি, খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। চলো ভালো থেকো, থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।